ওকে ডিয়ার পার্টিসিপেন্ট, আমরা কি শুরু করতে পারি নাকি? জি স্যার। 67 out of 110. Okay. Today we'll discuss from session 6. Today's session 6 discuss about sales tax related journal. আমরা আজকের কিছু জার্নাল দেখব যেগুলো সেলস ট্যাক্স রিলেটেড। প্রথমে এখানে বলা আছে ডিউরিং অক্টোবর ডব্লিউ হ্যাড দি ফলোইং ক্রেডিট ট্রানজাকশনস। 1st October purchase goods from Ace টাকা 360 subject to 20% trade discount. 3rd October sold goods to HG for টাকা 80. 5th October sold goods to টাকা, এরকম কিছু ট্রানজাকশন দেয়া আছে। বলেছে all of these transactions are subject to sales tax at the rate of 17.5%. এর অর্থ হলো যে all of these transaction, সমস্ত ট্রানজাকশন গুলোই জন্যই 17.5% সেলস ট্যাক্স আছে। তো এখন আমরা তার জার্নাল করব। প্রথমটাই হলো 1st October পারচেজ গুডস ফ্রম এইস টাকা 360 সাবজেক্ট টু 20% ট্রেড ডিসকাউন্ট। বলুন জার্নাল কি হবে? এটা জার্নাল কি হবে? জার্নাল কি হবে? ডেবিট ক্যাশ ক্রেডিট। পারচেজ ডেবিট এজ ক্রেডিট। পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। টাকা কত? টাকা স্যার 3360 থেকে 20% বাদ দিয়ে হবে। ট্রেড ডিসকাউন্ট অন্তর্ভুক্ত হবে না স্যার। সেটা তো আমি বলতে পারি না, আপনি বলেন পারচেজে ডেবিট বলছেন, ডেবিট কত টাকা? স্যার 360 ডিসকাউন্ট বাদ দিয়ে তারপরে দেখানো লাগবে। স্যার 288 টাকা। 288 আর ক্রেডিট কি হবে? স্যার অ্যাকাউন্টস পেয়েবল এইচ। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এইচ ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল এইচ ক্রেডিট হবে স্যার হচ্ছে। আর কিছু না স্যার, আর কিছু আসবে না। আর কিছু আসবে না। তো ওখানে তো অল ট্রানজিশন 17.5% একটা ইয়ে আছে তো। হ্যাঁ, এটার ব্যাপারে কি করলেন? এই যে এখানে যে বলছে যে অল অফ দিস ট্রানজাকশনস আর সাবজেক্ট টু সেলস ট্যাক্স। পারচেজে হবে না স্যার, সেলসে হবে, পারচেজে হবে না ডিসকাউন্ট স্যার। এটা ডুয়াল এন্ট্রি সিস্টেম হবে স্যার। এটা কিন্তু লাস্টে এটা কম্পাউন্ড জার্নাল। আপনি যখন বিক্রি করবেন তখন যেমন ট্যাক্স দিতে হয়, ঠিক কেনার সময় কিন্তু ট্যাক্স দিয়েই কিনতে হয়। ট্যাক্স ছাড়া কেনা যায় না, ট্যাক্স ছাড়া বিক্রি করা যায় না। সেলস ট্যাক্স একটা নাম, ইটস এ নেম। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যখন একটা কলম যখন কিনতে যাবেন তখন তার সাথে একটা ট্যাক্সও দিয়ে আসেন। ওইটাকে বলা হয় সেলস ট্যাক্স, বা আমাদের দেশে অনেক সময় আমরা ভ্যাট বলি, ভ্যাট। সো দ্যাট ভ্যাট বলেন বা ট্যাক্স বলেন, যখনই কোনো সেলস বা পারচেজ হয় তখনই কিন্তু সেটা যিনি কেনেন তিনি দেন। সো এখানে পারচেজ করেছে ফ্রম এইচ থেকে 360 টাকা, যার উপরে 20% আছে ট্রেড ডিসকাউন্ট। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ট্রেড ডিসকাউন্ট আমাদের এন্ট্রির প্রয়োজন হবে না, তাই না? জি স্যার। ডাইরেক্ট বাদ দিয়ে দেব। ডাইরেক্ট বাদ দিয়ে দেবেন, কারণ এটা হলো আপনার লিস্ট প্রাইস থেকে ডিডাকশন করা হয়, এবং যখন সেল হয় বা পারচেজ হয়
তখনই মূল্যটা নির্ধারণ হয় যে অ্যাকচুয়ালি 360 টাকা দেবে নাকি আরেকটু কম দেবে। তাহলে এখানে যেহেতু বিক্রির সময় 1 অক্টোবরে ডিসিশন হয়েছে যে 20% সে ট্রেড ডিসকাউন্ট পাবে, অর্থাৎ 360 টাকার যদি মাল কিনে কেউ, তাহলে সে 360 টাকার 20% মানে 72 টাকা, সে 72 টাকা কম পাবে, কম দিতে হবে। তাহলে তার সেল প্রাইস কিন্তু তার পারচেজ প্রাইস কিন্তু 360 টাকা না, 288 টাকা। এখান থেকে এই 72 টাকা বাদ দিয়ে কিন্তু তার পারচেজ প্রাইস। সো দ্যাট পারচেজ উইল বি ডেবিট 360 minus 72 is equal to 288. It is clear? তাহলে কি এখানে আমরা যে সেলস ট্যাক্স এটাকে অ্যাড করতে হবে নাকি না? হ্যাঁ, পারচেজ will be debit 360 minus 72 is equal to 288 গেল, একটা এন্ট্রি আমরা পেয়ে গেলাম। এখন পারচেজ করেছি বাকিতে না নগদে? বাকিতে, কারণ এখানে নাম আছে ফ্রম মিস্টার এইচ, সো দ্যাট বাকিতে এইচ এর কাছ থেকে কিনেছি, সো দ্যাট এইচ অ্যাকাউন্ট হবে ক্রেডিট। এবং এই যে আমার এখানে বলে দিচ্ছে যে 70.5% আমাকে সেলস ট্যাক্স দিতে হবে, পারচেজের সাথে আবার ট্যাক্স দিতে হবে। তাহলে আমি যে 288 টাকা যে জিনিসটা কিনলাম তার উপরে 17.5% আসে কত? 50 টাকা 40 পয়সা স্যার। 50 টাকা 40 পয়সা, এটাও আমাকে পেমেন্ট করতে হবে। সো দ্যাট পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 288 টাকা, সেলস ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট 50 টাকা 40 পয়সা, এন্ড টু এইচ অ্যাকাউন্ট ক্রেডিট 338 টাকা 40 পয়সা। স্যার একটা কথা বলতে পারি? জি স্যার, আমি যখন পারচেজার, তখন ব্যাট তো ডেবিট হবে স্যার। এক্সকিউজ মি, জি বলুন। হ্যাঁ, যে ক্লাসটা কেমন যুক্তি করা যায় স্যার প্রশ্নটা হচ্ছে যখন স্যার আমি পারচেজার, তখন হচ্ছে আপনার কথাটা শোনা যাচ্ছে না, আর একটু লাউডলি বলেন। স্যার যখন আমরা পারচেজ করব তখন তো স্যার মানে আমাদের লাইবিলিটিটা হচ্ছে আমাদের পারচেজ করছে। স্যার সাউন্ড হচ্ছে স্যার, প্রশ্ন করতে পারতেছি না। হ্যাঁ মানে বোঝা যাচ্ছে না। হ্যালো, জি বলুন। স্যার যখন আমি কাউকে মানে কেউ আমার থেকে কিছু পারচেজ করবে, তখন সে আমাকে ট্যাক্সটা সে আমাকে পে করবে, তখন আমার লাইবিলিটি হবে যেটা গভর্নমেন্টকে পৌঁছায় দেওয়া। কিন্তু যখন স্যার আমি পারচেজ করব, তখন তো সেলস ট্যাক্সটা আমি অটোমেটিক তাকে দিয়ে দিচ্ছি, তো এটাকে আমাকে রেকর্ড করতে হবে সেলস ট্যাক্সটা। হ্যাঁ, এটা এক ধরনের আপনার খরচ। স্যার তাহলে এটা একসাথে আমার পারচেজের সাথে অ্যাড হয়ে যাবে না স্যার? মানে টোটালটা যে 50 আর 288 একসাথে সেলস ট্যাক্স হয়ে যাবে, মানে সরি পারচেজ হয়ে যাবে, আর বাকিটুকু অ্যাকাউন্টস পেমেন্ট হয়ে যাবে না স্যার? স্যার এখানে সেলস ট্যাক্সের জায়গায় কি আমরা স্যার ইনপুট ট্যাক্স দিতে পারবো না স্যার? ইম্পোর্ট ট্যাক্স যদি থাকে দিবেন, সমস্যা নাই, কিন্তু স্যার এটা তো আমার জন্য সেলস ট্যাক্স না। জি এটা তো স্যার তার জন্য সেলস ট্যাক্স, মানে সে আমার কাছে সেলস করছে, তার সেলস ট্যাক্স। তারে বলো একটা ট্যাক্সটা মনে কাবিলে দেখি দুই পারা গেছ শুনছ না, সাপ্লাই দিচ্ছে আমি সার্ভিস না, কি করতাম? মূল কথা হলো আপনি যখন কোনো জিনিস কিনবেন আপনাকে পুরো টাকাটা দিতে হবে এইচকে। এইচ আপনার কাছ থেকে আদায় করবে 338 টাকা 40 পয়সা, এটা আপনাকে দিতে হবে। এখন আপনি আপনার অ্যাকাউন্টসকে ক্লিয়ার করার জন্য আপনি সরাসরি যে পণ্যের দাম সেটা আপনি রেকর্ড করবেন 388 টাকা, আর এর সাথে যে ট্যাক্সটা দিচ্ছেন সেই ট্যাক্সের হিসাবটা রাখার জন্য আপনি এখানে আলাদাভাবে ডেবিট করবেন 50 টাকা 40 পয়সা। সো দ্যাট যিনি আপনি কিন্তু এইচকে দিবেন টাকাটা, তার মানে ট্যাক্সটা আপনি দিয়ে ফেলছেন অলরেডি। ইয়েস স্যার, ওটা আমি বলতেছিলাম স্যার, মানে সেলস ট্যাক্স তো স্যার সে রেকর্ড করবে, আর আমার জন্য তো স্যার পুরো অ্যামাউন্টটাই স্যার কি পারচেজ হবে না, যে 288 প্লাস 50? না, আপনি পারচেজ এটার সাথে এটা অ্যাড করতে পারেন, সেটা পরবর্তী পর্যায়ে আমরা কোথাও গিয়ে অ্যাড করব, কিন্তু এখানে জার্নালে আমরা অ্যাড করলে আপনার কত ট্যাক্স দিলেন সেটা যদি কখনো কোশ্চেন আসে বা কেউ জানতে চায় আপনি বলতে পারবেন না। সেজন্য আমরা যদি ট্যাক্সটা আলাদা রাখি যে আমি অ্যাকচুয়ালি ট্যাক্সটা কত দিলাম এবং আমি পারচেজ কত করলাম, মূল পারচেজ প্রাইসটা কত, আমার ট্যাক্সটা কত, তাহলে আপনি যে কোনো ডিসিশন নিতে আপনার জন্য ইজি হবে। সেজন্য আমরা ট্যাক্সটা আলাদা রাখি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট
করি, সেলস ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট করি, এবং যাকে আমি টাকাটা দেব তাকে কিন্তু আমি পুরো 338 টাকাই দেব। আচ্ছা স্যার, আরেকটা লাস্ট প্রশ্ন স্যার, এটা হচ্ছে স্যার যখন আমি যে এখানে রেকর্ড করছি স্যার সেলস ট্যাক্স এর ডেবিটে, তখন আমার যে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখন সেলস ট্যাক্সটা আমার কমে যাবে ডেবিটের কারণে। জি জি, যখন আমি সেলস ট্যাক্সটা এখানে এখন ডেবিট করছি না, তো আমি যখন অ্যাকাউন্ট করব মানে লেজার করব, তখন তো স্যার আমার ডেবিটের কারণে সেলস ট্যাক্সটা কমে যাবে, লায়াবিলিটি কমে যাবে। তখন কি আমার মানে যত পে করার কথা তার থেকে আমি কম পে করে ফেলতেছি না, মানে যখন ব্যালেন্সটা আপনি যখন সেলস ট্যাক্স ই করবেন, ক্যালকুলেট করবো আমি যে আমার বছরের শেষে কত সেলস ট্যাক্স পে করতে হবে গভর্নমেন্টকে, তখন লেজারে স্যার আমার অ্যামাউন্টটা কমে যাচ্ছে না ডেবিট করার কারণে, কিন্তু এই অ্যামাউন্টটা তো আমার পে করার কথাই না মানে আমার থেকে, এই জন্য সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি সেখান থেকে রেহাই পেতে চান তাহলে আপনি পার্সেসের সাথে গিয়ে স্টেটমেন্টে গিয়ে আপনি পার্সেসের সাথে তখন অ্যাড করে দেবেন, স্টেটমেন্টের সাথে গিয়ে তখন পার্সেসের সাথে সেলসটা মানে গভর্নমেন্টের কাছে যেটা পেয়াবেল সেখানে না রেখে পার্সেসের সাথে নিয়ে যাবেন, পার্সেসের সাথে তখন অ্যাড করে দেবেন, পার্সেস ভ্যালুটা বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে ওখানে আর কোনো কনফিউশন থাকার কথা না আর কি। আপনি যেটুকু পেয়াবেল করবেন গভর্নমেন্টের কাছে পেয়াবেল করবেন, এটা কিন্তু এটা বোঝা যায়, আপনার কথা এটা বোঝা যায় যে আপনি গভর্নমেন্টের কাছ থেকে পাচ্ছেন, তার মানে ডেবিট, তার মানে পাচ্ছেন, আসলে পাচ্ছেন না, এটা আপনি মালের সাথে দিয়ে দিচ্ছেন, সো দ্যাট এই যেটা আমি পেয়াবেল করব সেখানে গিয়ে যতটুকু আমি পেমেন্ট করব সেইটুকু সেই সেলস অ্যাকাউন্টে গিয়ে সেইটুকু অ্যাডজাস্ট হবে। আর এইটুকু এটা আমার এক ধরনের খরচ, এটা আমি ইনকাম স্টেটমেন্টে দেখাইতে পারি আলাদাভাবে অথবা পার্সের সাথেও অ্যাড করতে পারি, তবে নর্মালি আমরা ট্যাক্স পেইড সেটা ইনকাম স্টেটমেন্টে আলাদাভাবে দেখাতে পারি। নাও the 3rd October sold goods to HG for টাকা 80, আমি বিক্রি করেছি 80 টাকা HG-র কাছে, তাহলে ট্রানজাকশনটা কি নগদে না বাকিতে? বাকিতে। টু HG মানে বাকিতে, সোল্ড মানে সেলস করেছি, তাহলে সেলস সবসময় ক্রেডিট হবে, সেলস ক্রেডিট, আর HG-র কাছে বাকিতে বিক্রি HG ডেবিট অথবা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আমরা এখন এই মুহূর্তে অ্যাকাউন্টস রিসিভেবল বলবো না, আরো পরে বলবো, আরেকটু শিকার পরে। এখন আমরা HG অ্যাকাউন্টই বলি, HG অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। নাও দি সেলস ট্যাক্সের হিসাবটা, তাহলে আমার অ্যাকচুয়ালি 80 টাকা হলে আমার সেল ভ্যালু, তাহলে সেলস অ্যাকাউন্ট হবে 80 টাকা, এর সাথে আমার 17.5% যদি অ্যাড করি তাহলে 14 টাকা আসে, 80 টাকা 17.5% 14 টাকা, তাহলে এই দুটো অ্যাড করে তারপরে কিন্তু আমি HG-র কাছে পাবো 94 টাকা, সো দ্যাট আমি যখন HG-র কাছে ক্লেম করব তখন কিন্তু আমি 94 টাকায় ক্লেম করব সেলস ট্যাক্স অ্যাকাউন্ট। এই যে সেলস ট্যাক্সটা আমি আদায় করতেছি, এই সেলস ট্যাক্সটা কিন্তু আমার এখন দিয়ে দিতে হবে, সো দ্যাট এটা ক্রেডিট সাইডে পোস্টিং হওয়ার পরে আমি যখন পেমেন্ট করব তখন কিন্তু সেই ক্যাশের মাধ্যমে ডেবিট হয়ে যাবে। সো হিয়ার HG's account debit আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট এন্ড সেলস ট্যাক্স অ্যাকাউন্ট ক্রেডিট 14 টাকা। নাও 5th October sold goods to PL for টাকা 15 টাকা, একই জিনিস, একই নিয়মে এন্ট্রি হবে। 5th October দেখেন PL অ্যাকাউন্ট ডেবিট এবং সেলসের সাথে ওই 15 টাকার 17.5% হিসাবে 2 টাকা 62, টোটাল আপনি তার কাছ থেকে ক্লেম করবেন 17 টাকা 62 পয়সা। স্যার একটা কোশ্চেন ছিল, আমরা এখানে কিন্তু সংক্ষেপে করেছি আর কি, জার্নাল আগে বলেছি, জার্নাল যদি কোনো ফর্মে আপনি কোশ্চেনে আসে আপনারা সবসময় ফর্মে করবেন, আর আমরা ক্লাসের স্বার্থে আমরা এইভাবে রাফলি করেছি, এবং এখানে আমরা ন্যারেশনটাও লিখি নাই, কিন্তু আপনাকে ন্যারেশনটাও লিখতে হবে, প্রত্যেকটা ট্রানজাকশনই ন্যারেশন লিখতে হবে। জি বলেন স্যার। কোশ্চেনটা ছিল, আমরা যখন লেজারে পোস্টিং দিব তো পার্সেসের ক্ষেত্রে যখন আমরা সেলস ট্যাক্সটা রেকর্ড করছি 50 টাকা, আর আবার আমার সেলসের ক্ষেত্রে আবার সেলস ট্যাক্স 14 টাকা, তখন এই দুইটা কি একই লেজারে যাবে নাকি ভিন্ন দুইটা লেজার হবে, যে সেলস ট্যাক্স পার্সেসের জন্য একটা লেজার আর সেলস ট্যাক্স সেলসের জন্য একটা লেজার? না, ঠিক সেরকম না। এখানে সেলস ট্যাক্সটা অ্যাজ এক্সপেন্সেস, এক ধরনের এক্সপেন্সেস,
আর এখানে যখন বিক্রি করলেন তখন এটা পেয়াবেল, এটা গভর্নমেন্টকে দিতে হবে। আর এটা দিতে হবে না, এটা অলরেডি আপনি দিয়েছেন, ওর দায়িত্ব ও দিয়ে দেবে, এই সে দিয়ে দেবে। এখন এই যে আমি যখন এখানে ডেবিট করলাম, দ্যাট মিনস ইটস এক্সপেন্সেস, সো দ্যাট আমি এটা ট্যাক্স এক্সপেন্সেস হিসাবে আমি ইনকাম স্টেটমেন্টে নিয়ে যেতে পারি, অথবা আমি পার্সেলের সাথে ইনকাম স্টেটমেন্টে অ্যাডও করতে পারি। কিন্তু সব থেকে বেটার হলো আলাদাভাবে এক্সপেন্স হিসাবে ইনকাম স্টেটমেন্ট দেখানোটাই বেটার। আর ভ্যাটের ক্ষেত্রে আরেকটা আছে না, যে আমি যদি ট্রেডিং কোম্পানি হিসেবে বলি, যে পারচেজ করার পরে আমি তো ওই প্রোডাক্টটাকে, সেম প্রোডাক্টটাকে আবার কিছু প্রাইস অ্যাড করে আমি আবার সেল করি, সেক্ষেত্রে যেই ভ্যাটটা আমি অলরেডি দিয়ে দিছি সেটা বাদ দিয়ে যখন আমার সেলস করার পরে যে ভ্যাটটা আমি কাস্টমার থেকে নিব, ওই ভ্যাট অ্যামাউন্ট থেকে পেইড অ্যামাউন্টটা বাদ দিয়েই তো তারপরে আমরা ভ্যাটটা জমা দিয়ে থাকি। এক্ষেত্রে তো অবশ্যই স্যার মানে পারচেজের ক্ষেত্রেও এটা ইনক্লুড করতে হবে, যাতে আমার হিসাব করতে সুবিধা হয়। এটা কি স্যার ঠিক আছে না স্যার? সেটা তো ভ্যাটের হিসাব, আমি এখানে ভ্যাটের হিসাবটা করতেছি না। প্যাকেজে বললাম আর কি স্যার। না, আমি এখানে আগে জার্নালটা শিখতেছি শুধু। আমরা খুব প্রাইমারি পর্যায়ে আছি, শুধু কিভাবে রেকর্ড করে সেটা এখন শিখতেছি। আর আপনারা যেভাবে কথা বলতেছেন এটা আরো পরের ব্যাপার। আমাদের সাথে অনেক ডিসিপ্লিনের ছাত্রছাত্রী আছে, তারা এই কথাগুলো বুঝবে না এখন। এই জন্য শুধুমাত্র আমি রেকর্ডটা শিখতেছি, রেকর্ড জার্নালটা কিভাবে জার্নাল করবো, শুধু জার্নালটা শিখতেছি। ফার্স্ট ট্রানজাকশনে 72টা কিভাবে হলো একটু রিপিট করবেন? ফার্স্ট ট্রানজাকশন কোনটা? ট্রেড অ্যাকাউন্ট যেটা, ট্রেড ডিসকাউন্ট 72 টাকা। 72 টাকা হলো আপনার এই যে 360 টাকার উপরে যে 20% ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট আমরা we have discussed about trade discount. It should not be recorded. এটা রেকর্ড করার দরকার হয় না, কারণ বিক্রির সময় এটা পেয়ে যাচ্ছে, প্রাইসটা ফিক্সড হয়ে যাচ্ছে যে 360 টাকা দাম, কিন্তু তাকে 360 টাকা দিতে হবে না, হবে 20 টাকা কম, 20% কম ট্রেড ডিসকাউন্ট হিসাবে। ট্রেড ডিসকাউন্ট কি জন্য? টু প্রমোট দি সেলস, টু প্রমোট দি সেলস, সেলসকে প্রমোট করার জন্য ট্রেড ডিসকাউন্ট দেওয়া হয়। আর ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয় টু প্রমোট দি পেমেন্ট, পেমেন্ট প্রমোট করার জন্য ক্যাশ ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি। সো দ্যাট জি স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার সেটা হচ্ছে আপনি বললেন যে একটা হচ্ছে সেলস ট্যাক্স, একটা হচ্ছে এক্সপেন্স, আর একটা হচ্ছে পেয়েবল টাইপের। জি আমি স্যার এরপরে যখন লেজারে নিব, আমার তো স্যার ডেবিট ক্রেডিট যে ব্যালেন্স একটা হবে না, মানে ট্রায়াল ব্যালেন্সে যখন একটা হবে, তাহলে আপনি এখানে করেন সেলস ট্যাক্স এক্সপেন্সেস দিয়ে দেন, সেলস ট্যাক্স এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে সেলস ট্যাক্স পেয়েবল অ্যাকাউন্ট দিয়ে দেন। তারপরে স্যার আমি এখানে একটা এক্সপেন্স অ্যাকাউন্ট আর একটা পেয়েবল অ্যাকাউন্ট হিসেবে লিখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। বুঝতে সুবিধা হবে। এক্সপেন্সে চলে যাবে, আইদার পার্সের সাথে অ্যাড করবেন অথবা ইনকাম স্টেটমেন্ট দেখাবেন। না করলে তো স্যার পরে আমার লায়াবিলিটি কমে যাবে, যেটা আমার যার কথা ছিল তার থেকে মানে কম দিয়ে দিব। কমবে কিভাবে? এটা হলো এক্সপেন্সেস অ্যাকাউন্ট, ইটস এ পেয়েবল অ্যাকাউন্ট। এভাবে থাকলে আর কি স্যার, এভাবে থাকলে, হ্যাঁ এভাবে থাকলেই হবে। এটা তো আমার জন্য আমি করেছি, কিন্তু আপনারা ওইভাবে করে নেন, অসুবিধা নেই। স্যার এই প্রবলেমটা কোথায় আছে স্যার? জি the theory session 6 to 13 এর মধ্যে আছে স্যার? হ্যাঁ বুঝতে পারলাম না, মানে আমাদের আপনি যে এটা পড়াচ্ছেন সেশন 6, এটা কোথায় পাবো স্যার? আমাদের কাছে দেওয়া হয়েছে? এটা আপনাদের সবাইকে মেইল করা হয়েছে। হ্যাঁ দেওয়া হয়েছে। হ্যাঁ ড্রাইভে তো পাইনি স্যার, ড্রাইভে যেটা আছে সেটাতে মেইলে দেওয়া হয়েছে, মেইলে আসছে, মেইলে আসছে, ড্রাইভে আপলোড করেছি, ড্রাইভে কাইন্ডলি চেক করে নেন। না ড্রাইভে সম্পূর্ণটা ভাই জুম চ্যাটেও আছে, ওরা 3 বার মেইল করেছে ড্রাইভে। এরপরে যদি পে না থাকেন তাহলে ওদের সাথে একটু যোগাযোগ করুন। ঠিক আছে, ড্রাইভে ফাইল আপলোড করেছি, থাকার কথা। ওকে, আমরা 5 তারিখেরটা বুঝে ফেললাম। যিনি কোশ্চেন করছিলেন যে 72 টাকা, তিনি কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, নাম্বার 5টা হয়ে গেছে, 8 অক্টোবর। তাহলে স্যার সেলস ট্যাক্স রিসিভের ক্ষেত্রে আমরা ওটা পেয়েবল অ্যাকাউন্ট লিখবো জার্নালের মধ্যে, তাই তো? জি আচ্ছা আচ্ছা। নাম্বার 5 সোল্ড, এটা তো হয়ে গেছে। নাম্বার 8 অক্টোবর, bought goods from KJ for টাকা 4000 subject to 10% trade discount। আবার সে ট্রেড ডিসকাউন্টে চলে আসছে, তাহলে কি হবে জার্নালটা?
বট মানে কিনেছি, পারচেজ গুডস ফ্রম কেজি মানে বাকি, এবং সেখানে একটা কন্ডিশন আছে যে 10% ট্রেড ডিসকাউন্ট পাবো। দ্যাট মিন 4000 টাকার যে পণ্যের দাম, সেই পণ্যটার আমাকে দিতে হবে 10% কম, দ্যাট মিন 400 টাকা কম। তাহলে 4000 মানে 400 মানে 3600 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। সো দ্যাট দি পারচেজ ভ্যালু ইজ টাকা 3600। সো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 3600। নাও দে কোশ্চেন দিস 7.5% সেলস ট্যাক্স। সো আমরা যদি 8 অক্টোবর দেখি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 3600 করব, এবং সেখান থেকে সেলস ট্যাক্স এক্সপেন্সেস আমরা বের করব 3600 পয়েন্ট ইন্টু 17.5, 360 টাকা। এই দুটো মিলে আমি কেজিকে পেমেন্ট করব 4230 টাকা। 4230 টাকা টোটাল পেমেন্ট করতে হবে আমাকে। সো দ্যাট কেজিস অ্যাকাউন্ট ক্রেডিট হবে 4230 এবং পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হবে সরাসরি 3600, সেলস ট্যাক্স এক্সপেন্সেস আর সেলস ট্যাক্স হবে 630। ক্লিয়ার সবাই? যারা নন কমার্স, তারা রেসপন্স করবেন। রেসপন্স না করলে আপনি ক্লিয়ার পারবেন না। এই শীটটা আবার একটু 8 অক্টোবরটা একটু লিখতেছিলাম স্যার, একটু বাকি আছে স্যার। জি স্যার একটু রাখেন স্যার। Then 12th October received a credit note from KJ for goods returned valued at taka 1200 list price. 12 received a credit note money ki from KG থেকে। তাহলে দেখো বাকিতে বেচলে পেমেন্ট দেয় যে একটা সিস্টেম স্যার, ক্রেডিট নোট। হ্যাঁ, বাকিতে বিক্রি করলে ক্রেডিট নোট মানে বাকিতে বিক্রি করলে স্যার বিক্রিত মাল ফেরত আসে। হ্যাঁ, যখন আপনি বিক্রি করেছেন তখন আমরা জার্নালটা কি দিয়েছিলাম? এই দেখেন, পারচেজ কে ডেবিট করেছিলাম আর কেজে কে আমরা ক্রেডিট করেছি, কেজে পাবে। এখন কেজের থেকে একটা ক্রেডিট নোট মানি হলো, অর্থাৎ কেজি বলতেছে যে তোমার এত টাকা দেয়া লাগবে না, এটা হলো ক্রেডিট নোট। হলো আপনি মাল ফেরত দিয়েছেন। ইনডাইরেক্টলি কথাটা হলো যে আপনি মাল কিছু ফেরত দিয়েছেন। হ্যাঁ, রিসিপ্ট এ ক্রেডিট নোট, অর্থাৎ এটাকে যদি আমরা অন্যভাবে বলি তাহলে পারচেজ রিটার্ন। এটার মূল কথাটা হলো পারচেজ রিটার্ন। আপনি পারচেজ কিছু রিটার্ন করেছেন। আমরা সেলস রিটার্ন পড়েছি, পরে কোথায় পারচেজ রিটার্ন আছে আমাদের? হ্যাঁ, পারচেজ রিটার্নও আছে, সেগুলো আমরা দেখব। অর্থাৎ পারচেজ রিটার্ন করেছেন, সেজন্য আপনি একটা ক্রেডিট নোট পেয়েছেন যে আপনাকে কম টাকা দিতে হবে। কে দিয়েছে? কেজি। তাহলে কেজি যে টাকাটা পেত সে এখন কমে গেল। ফর গুডস রিটার্ন বলেও দিয়েছে এখানে যে মাল ফেরত দিচ্ছে, সেজন্য একটা ক্রেডিট নোট দিয়েছে। ক্লিয়ার? এখানে আরো ক্লিয়ার করে দিচ্ছে। ভ্যালু 1 টাকা 1200। কোন ভ্যালু? লিস্ট প্রাইস ভ্যালু। লিস্ট প্রাইজের ভ্যালু হলো 1200। সেই লিস্ট প্রাইজের ভ্যালুর 1200 টাকার মাল আপনি ফেরত দিয়েছেন। সো দ্যাট জার্নালটা করুন তো। রিটার্নটা হবে ক্রেডিট, আর ওর কাছ থেকে ক্যাশ পাবে, ওই অ্যাকাউন্ট পেয়েবল হবে ডেবিট। তাহলে কি আমরা কেজের কাছ থেকে ক্রেডিট নোটটা কি স্যার? এখানে পারচেজটা ক্রেডিট হয়ে যাবে, 1200 টাকা ক্রেডিট নোট হলো এই যে গুডস রিটার্ন দিয়েছে, সেজন্য একটা ক্রেডিট নোট দিয়েছে যে তোমার মালটা পেয়েছি, তুমি তোমার কাছে যে টাকা পাবো সেই টাকা তোমার কাছ থেকে 1200 টাকার মাল ফেরত পেয়েছি। ডিসকাউন্ট বাদ দিতে হবে, লিস্ট প্রাইস যেহেতু লেখা আছে। হ্যাঁ, খেয়াল করতে হবে ইটস এ লিস্ট প্রাইস। সো দ্যাট আপনি ভ্যালু সহ জার্নালটা বলুন। আমাকে আগে কত টাকার মাল ফেরত দিয়েছি সে একটা উদাহরণ আমি বলি। আপনি একটা নীলক্ষেত থেকে বই কিনেছেন, বইতে দামটা লেখা ছিল 500 টাকা,
কিন্তু আপনি কিনেছেন 400 টাকা। এর অর্থ কি? অর্থ হলো আপনার বইয়ের লিস্ট প্রাইস হলো 500 টাকা, আপনি বইটা কিনেছেন 400 টাকা। আপনার মনে হলো যে না বইটা অত ভালো না, আপনি বইটা ফেরত দিবেন, তাহলে দোকানদার আপনাকে কত টাকা ফেরত দেবে? 400 টাকা। 400 টাকা। কিন্তু ওটার বইতে লেখা তো ছিল 500 টাকা। স্যার আমি তো পেমেন্ট করছি 400 টাকা। পেমেন্ট কথা হচ্ছে 400। রাইট। তো সো দ্যাট লিস্ট এখানে 120 টাকা মাইনাস হবে। রাইট। কারণ কি আমি যখন কেজি থেকে কিনেছি, এই যে ইসিবি চত্বর বলেন। আমি যখন কেজি থেকে কিনেছিলাম তখন তো কেজি আমার কাছ থেকে 10 টাকা করে কম নিছিল। এই যে কেজি থেকে যখন কিনেছিলাম তখন তো কেজি 10 টাকা করে কম নিয়েছিল। আপনি 500 টাকার বই কিনেছেন 400 টাকা, কাজে ওটা দোকানদারের মনে আছে। আপনি যখন বইটা ফেরত দেবেন আপনি কিন্তু 500 টাকা ফেরত দিবে না, ওই 400 টাকাই দেবে, কারণ আপনি নেবার সময় 400 টাকায় নিয়েছিলেন। ঠিক এখানেও সেই রকমের, এখানে বলেছে যে যেই মালটা ফেরত দিয়েছে সেই মালটা লিস্ট প্রাইস 1200 টাকা। দ্যাট মিনস এই 10 টাকা আপনি ডিসকাউন্ট দিয়ে কিনেছেন, তাহলে অ্যাকচুয়ালি মালের প্রাইসটা কত? 1200 মাইনাস 120, 1080 হলো আপনার মালের প্রাইস। এই মালটা আপনি ফেরত দিয়েছেন, কি সহ ফেরত দিয়েছেন সেখানে আপনি যখন কিনেছিলেন তখন আপনি ট্যাক্সটা দিয়েছিলেন, তাহলে ট্যাক্সটা সহ আবার আপনি ফেরত হবে। সো দ্যাট যেটা ফেরত হবে সেটাকে আমরা বলবো পারচেজ রিটার্ন। তাহলে পারচেজ যদি ডেবিট হয়, পারচেজ রিটার্ন হবে ক্রেডিট। সো দ্যাট টু পারচেজ রিটার্ন ক্রেডিট হবে 1200 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 1080। এটা হলো পারচেজ রিটার্ন ক্রেডিট হয়ে গেল। নাও এর সাথে আমার সেলস ট্যাক্স আছে 17 টাকা 50 পয়সা। তাহলে 17 টাকা 50 পয়সা হিসাবে আমার 1200 টাকার উপরে এই যে 1080 আমার এখন পারচেজ প্রাইস হলো, তার উপরে আমার 17 টাকা 50 পয়সা হিসাবে আমার 189 টাকা হবে আমার সেলস ট্যাক্স। এই দুটো মিলে এখন কেজি আমাকে ক্রেডিট নোট দিয়েছে 1269 টাকা। সেজন্য কেজি, এই যে কেজি আগে ক্রেডিট করেছিলাম, দ্যাট মিনস কেজি আমার কাছে পাবে এই যে 4230 টাকা, এখন সে এইখান থেকে এটা মাইনাস হয়ে বাকি টাকা পাবে। সেই জন্য ওইটাকে বলেছে ক্রেডিট নোট ডিউ টু পারচেজ রিটার্ন। সো দ্যাট পারচেজকে আমরা যদি ডেবিট করি, পারচেজ রিটার্নকে ক্রেডিট করব। সেই জন্য আমরা এখানে পারচেজ রিটার্নকে ক্রেডিট করেছি লিস্ট প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে, এবং এইটা যখন কিনেছিলাম তার উপরে আমি ট্যাক্স দিয়েছিলাম, সেই জন্য ট্যাক্সটাও এখানে ক্রেডিট করছি, এখানে ক্রেডিট হবে। ট্যাক্সটা এখানে ডেবিট করেছিলাম, এখানে ক্রেডিট হবে। এই দুটো মিলে ও এখন আমার কাছ থেকে এই 1269 টাকা কম নেবে। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার তাইলে এইখানে তো স্যার সেলস ট্যাক্সটা ক্রেডিট করার সময় সেলস ট্যাক্স এক্সপেন্স অ্যাকাউন্টটাই ক্রেডিট করব নাকি? হ্যাঁ, জি স্যার। এখানে যদি এক্সপেন্সে লেখেন এখানেও এক্সপেন্সে লিখবেন, কোনো সমস্যা নেই। স্যার আমরা সহজভাবে এটা শিখতে পারি স্যার যে ক্রয় এবং বিক্রয় ন্যারেশন লিখতে হবে না স্যার? প্রত্যেকটা ন্যারেশন লিখতে হবে। এখানে ন্যারেশন, এই প্রথমটা ন্যারেশন দেখে থেকে বলেন এই যে পারচেজ করেছেন, টু রেকর্ড দি পারচেজ, টু রেকর্ড দি পারচেজ অন ক্রেডিট। 3rd October to record the sales on credit. On credit. On credit মানে বাকিতে। 5th October to record the sales on credit. 8th October purchase the to record the purchase on credit. To record the purchase on credit. 12th October to record the purchase return. To record the purchase return against credit. Or অথবা অন্যভাবেও লিখতে পারেন, টু রেকর্ড দি ক্রেডিট নোট, টু রেকর্ড দি ক্রেডিট নোট এগেইনস্ট গুডস রিটার্ন।
ভাষার কোনো শেষ নাই, আপনি যে কোনো ভাবেই আপনি মনের ভাব প্রকাশ করতে পারেন, কি জন্য করেছেন যা সংক্ষেপে লিখতে পারলেই হবে। আর 12 অক্টোবরের এটা যদি আরেকবার বলতেন স্যার। টু রেকর্ড দি ক্রেডিট নোট পারচেজ রিটার্ন, টু রেকর্ড দি পারচেজ রিটার্ন, খুব সংক্ষেপে যদি লিখতে চান একটু হবে। আর একটু যদি ব্রড লিখতে চান, টু রেকর্ড দি ক্রেডিট নোট against goods return. Clear সবাই? জি স্যার। ওকে, তো নাম্বার 15th অক্টোবর অলওয়েজ পারচেজটা ক্রেডিট হয়ে যাবে। জি বলুন। 15th অক্টোবর কথাটা sold goods, এখানে একটা বানান ভুল হয়েছে। sold ক্রেডিট নোটের ক্ষেত্রে এখানে একটু পেস্ট থাকে, ক্রেডিট নোটের বলুন, শোনা যাচ্ছে না, বলুন। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। ওকে, তাহলে 15th অক্টোবর সোল্ড গুডস টু RW ফর টাকা 2000, এটা মনে হয় সবাই পারবেন, করে ফেলেন। এখানে কিন্তু কোনো ডিসকাউন্ট নাই, কোনো ডিসকাউন্ট নাই, সো দ্যাট সরাসরি সেলস ক্রেডিট হবে আর RW ডেবিট হবে। অ্যামাউন্ট হবে, সেলস অ্যামাউন্ট হবে 2000 এবং তার সাথে হবে 350, সেলস ট্যাক্স হবে 350। তাহলে আমি যার কাছে বিক্রি করব তার কাছ থেকে টোটাল পাবো 2350 টাকা। স্যার এটা তো সেলস ট্যাক্স পেয়েবল দিব 350 এ। জি জি, আচ্ছা স্যার। সেলস এর ক্ষেত্রে সবসময় পেয়েবল দেয়া হবে, আর পারচেজের ক্ষেত্রে আমরা এক্সপেন্স হিসেবে ধরতে পারি। নাও 18th অক্টোবর, ওইটা একটু লিখতেছিলাম স্যার, একটু স্যার 15 অক্টোবর, 15 অক্টোবর জি স্যার, একটু ভাইয়া শীটটা চ্যাট বক্সে দেওয়া হয়েছে, এভরিথিং দেওয়া আছে চ্যাট বক্সে। এই এক মিনিট, না না জাস্ট বললাম আর কি। স্ক্রিনশট নিলেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নাও 18th অক্টোবর ইস্যুড ক্রেডিট নোট, এবার কিন্তু ইস্যু করেছেন, আর আগেরটা কি ছিল? রিসিপ্ট। আপনি পেয়েছেন, এবার কিন্তু আপনি পাননি, আপনি দিয়েছেন। দিবেন। তাহলে ক্রেডিট নোট কখন দেয়? পারচেজের পরে। আমি ক্রেডিট নোট কখন পেয়েছি? যখন আমি রিটার্ন দিয়েছি। তাহলে আমি রিটার্ন দেই কখন? যখন পারচেজ করি। যখন পারচেজ করি তখন রিটার্ন দেয়, আর রিটার্ন দিলেই পাওয়া যায় ক্রেডিট নোট। ঠিক তার উল্টাই হবে যদি আমি ইস্যু করি, সেল ফেরত আসছে, তাহলে সেলস ফেরত আসছে, সেলস রিটার্ন, রাইট। সেলস ফেরত আসার জন্য আমি ক্রেডিট নোট দিয়েছি। কাকে দিয়েছি? RW কে। এখন দেখেন RW কাছে এই যে আমি বিক্রি করেছি আগের এন্ট্রিটা, এই যে RW কাছে বিক্রি করেছি, সো দ্যাট নোট ফর টাকা 500, এই যে আবার বলেও দিয়েছে গুডস রিটার্ন। এখানে গুডস রিটার্ন মানে সে দিয়েছে, RW দিয়েছে, আর এখানে গুডস রিটার্ন মানে হলো আমি দিয়েছি। সো দ্যাট এখানে RW আমাকে ফেরত দিয়েছে 500 টাকার মাল, কিন্তু এখানে বলে না যে ইটস লিস্ট প্রাইস, সে কথা কিন্তু এখানে বলেনি। আগেরটা যেমন বলে দিচ্ছিল যে ইটস লিস্ট প্রাইস, এখানে কিছু বলে নাই, মানে সরাসরি বলেছে যে সরাসরি 500 টাকার ক্রেডিট নোট দিয়েছে। আর এখানে কিন্তু সেই কথাটা বলেনি, এখানে কিন্তু এটার সাথে এটা অনেক ডিফারেন্স আছে। এখানে বলেছে ক্রেডিট নোট দিয়েছে এগেইনস্ট 1200 টাকা লিস্ট প্রাইস, তার মানে 1200 টাকার কিন্তু ক্রেডিট নোট দেয়নি, লিস্ট প্রাইস 1200 টাকার তার ক্রেডিট নোট দিয়েছে। আর এখানে সরাসরি বলে দিয়েছে 500 টাকার ক্রেডিট নোট দিয়েছে।
দুটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। সো দ্যাট আমরা সেইভাবে এন্ট্রি করব। এই যে 18 অক্টোবর এই যে সেলস রিটার্ন 500 টাকা সরাসরি, এবং তার উপরে আমার সেলস ট্যাক্স ছিল 87 টাকা। সবসময় খেয়াল রাখবেন আইদার সেলস অর পারচেজ যে ট্রানজাকশনই হোক না কেন প্রত্যেকটা সাথে সবসময় সেলস ট্যাক্স থাকবে যদি কোশ্চেনে বলা থাকে। এখানে সেই কথাটাই বলেছে, অল দিস ট্রানজাকশনস আর সাবজেক্ট টু সেলস ট্যাক্স এট দি রেট অফ এত %। মানে প্রত্যেকটা ট্রানজাকশন বলতে এখানে সেলস এবং পারচেজ, সেলস করলেই তার সাথে সেলস ট্যাক্স থাকবে, পারচেজ করলেও তার সাথে সেলস ট্যাক্স থাকবে। সেই জন্যই আমরা যখনই পারচেজ বা সেলস রিলেটেড কোনো জার্নাল করব সাথে সাথে আমার সেলস ট্যাক্সটাও মনে রাখতে হবে। এখানে দেখেন প্রত্যেকটার সাথে সেলস ট্যাক্স আছে, এখানেও সেলস রিটার্ন আসছে তার সাথে সেলস ট্যাক্স হচ্ছে। তাহলে 500 টাকা যখন রিটার্ন আসছে তখন সে সেলস ট্যাক্স 87 টাকা 50 পয়সা এট দি রেট অফ 17.5%-এ এত টাকা সে তখন যখন কিনেছিল তখন সে দিয়েছিল, কাজে সেটুকু এখন কমবে। তাহলে RW কাছ থেকে যখন আমি পাবো 2350, সে মাল ফেরত দেওয়ার পরে আমি 587 টাকা 50 পয়সা কম পাবো, সেই জন্য তাকে আমি আবার ক্রেডিট করেছি। ইস্যু ক্রেডিট নোট কি আমরা ডেবিট নোট বলতে পারি? তো জি ইস্যু ক্রেডিট নোট, ইস্যু ক্রেডিট নোট কে আমরা কি ডেবিট নোট বলতে পারি কিনা? ডেবিট নোট না বলতে পারেন, কিন্তু যদি আবার কোশ্চেনে ক্রেডিট নোট দিয়ে দেয় সেটাও তো বুঝতে হবে, ইস্যু ক্রেডিট, তাই না? আপনি ভাবতে পারেন যে আপনি তো ক্রেডিট নোট দিয়েছেন, কাকে দিয়েছেন? যে কিনছে তাকে, তাকে তো আপনি ডেবিটে তো সে আরো বেড়ে যাবে। তো কাজী ক্রেডিট নোট মানে হলো সে যেটা কিনেছে, সে যখন তার কাছে যখন বিক্রি করেছেন আপনি তখন তো তার কাছে আপনি পাবেন। তাহলে যখনই আপনি ক্রেডিট নোট, তাকে ক্রেডিট নোট এখানে বোঝাচ্ছে যে আপনি তার কাছে যত টাকা পাবেন সেইটুকু কমানো। কি কারণে? গুডস রিটার্ন দিয়েছে সেই জন্য। ক্লিয়ার? ওকে। যখন আমি বায়ার হব তখন যখন প্রোডাক্টটা রিটার্ন করব তখন আমি ক্রেডিট নোটটা পাবো। জি। আর সেলারের ক্ষেত্রে? সেলারের ক্ষেত্রে ওই যে আপনি তো সেলার, আপনি বিক্রি করেছেন। আপনি যখন বাই করেন তখন তো আপনি একজন বায়ার। আপনি যার কাছে সেলস করেন সেই সেলার, সেও তো একজন বায়ার। তার দিক থেকে যদি চিন্তা করেন সেও তো বায়ার। আপনার দিক থেকে চিন্তা করেন আপনি বায়ার, সে যদি চিন্তা করে সেও তো বায়ার। সে বায়ার ফ্রম ইউ, ইউ বায়ার ফ্রম অ্যানাদার পার্টি। স্যার পারচেজ রিটার্নটাকে ডেবিট নোট হিসেবে কি বলা যায়? পারচেজ রিটার্ন মানে আপনি পারচেজ করছেন সেটা রিটার্ন? জি, আমি পারচেজ করলাম, সেটা আমি রিটার্ন দিলাম, সেটাকে যদি আমি ডেবিট নোট বলি? না, তাহলে তো আপনার পারচেজটা আবার বেড়ে গেল। পারচেজ তো ডেবিট। জি। তাহলে আবার আপনি ডেবিট নোট পেয়েছেন, মানে আপনার পারচেজ তো আবার বেড়ে যাবে। ডাবল। পারচেজ তো আপনি ডেবিট, তাহলে আপনি আবার ডেবিট নোট পেয়েছেন, মানে আপনি এটা তো ক্রেডিট করতে হবে স্যার। হ্যাঁ, ক্রেডিট করতে হবে। ক্রেডিট তাহলে স্যার ডেবিট নোটের আচ্ছা, আপনাদের যদি সমস্যা হয় বিটুইন ক্রেডিট নোট এন্ড ডেবিট নোট, এটা আপনি ভুলে যান। এটা ভুলে গিয়ে জানাল করেন, অসুবিধা নাই। মনে করেন এটা নাই স্যার, আসলে আদৌ ডেবিট নোট বলে কি কিছু আছে স্যার? আছে, অবশ্যই আছে, থাকবে না? ওইটা স্যার কোন ক্ষেত্রে হয় স্যার? সেটা আমরা দেখবো, অনেক সুযোগ আসবে আমাদের দেখার, দেখবো। ডেবিট নোট, ক্রেডিট নোট হলে কেন ডেবিট নোট হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, এবং আমরা ওই যে চ্যাপ্টারই আছে ওখানে আমরা আরো দেখবো, সো দ্যাট আমাদের যদি কনফিউশন হয় ক্রেডিট নোট দিয়া, এই ওয়ার্ডটুকু বাদ দেন, বাদ দিয়ে চিন্তা করেন রিসিভড ফ্রম কেজি ফর গুডস রিটার্ন, বা বলেন যে এটুকু তাহলে বাদ দেন, এই যে এই গুডস রিটার্ন ফ্রম কেজি এইটুকু ধরেন তাহলে। কিন্তু আমি কেন এখানে দিলাম, অনেক সময় তো কোশ্চেনে দিয়ে দিতে পারে আপনাকে কনফিউজ করার জন্য। কোশ্চেনে যদি দিয়ে দেয় তখন তো আপনাকে করতে হবে, তখন তো আপনি ক্রেডিট নোটের জন্য আপনি তখন বিভিন্ন ধরনের চিন্তা করতে শুরু করবেন। সেই চিন্তাটা আমরা আগেই করতেছি, কিন্তু মূল কথাটা হলো গুডস রিটার্ন। এখন কি সেলস এর ক্ষেত্রে না পারচেজের ক্ষেত্রে?
আর এটা হলো ইস্যুড আর এটা হলো রিসিভড। দুটো কিন্তু আলাদা। ক্রেডিট নোট আপনি বাদ দেন, কনফিউশন আছে, বাদ দেন। এটা হলো পেয়েছেন আর এটা দিয়েছেন। কি জন্য দিয়েছেন? গুডস রিটার্নের জন্য দিয়েছেন। কি জন্য পেয়েছেন? গুডস রিটার্নের জন্য পেয়েছেন। এতটুকু ভাবেন। আপনি ক্রেডিট নোট যদি আপনাকে কনফিউশন করে, ওটা ভাবনাটা বাদ দিয়ে দেন। আগাবো? আমরা কি আগাবো? আমি পড়াচ্ছি, বারবারই একই কথাই বলি, রিপিট করি, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে। আমি ফুল ক্লিয়ার হয়ে আস্তে আস্তে আগাচ্ছি, যাতে আমাদের সাথে সবাই সমান তালে আগাতে পারে। সেজন্য আমাকে আপনারা ফিডব্যাকও মাঝে মধ্যে দিবেন। আমার যদি গতি স্লো হয় সেটাও আপনারা বলবেন স্যার আর একটু স্পিডে যান, অথবা যদি স্পিডে যায় সেটাও বলবেন স্যার একটু স্লো যান। পড়াতে না পারলে সেটাও বলবেন স্যার আপনি পড়ানো ভালো হচ্ছে না, বুঝতেছি না। হ্যাঁ, ফিডব্যাক আমার মনে হয় ঠিক আছে, যারা আমরা কিন্তু নন কমিশন এখন তো ঠিক আছে, এইভাবেই গেলে ভালো হয়েছে। ফিডব্যাক দিলে হবে কি আপনাদের ইমপ্রুভ হবে। আমাকে যে পড়াতে হবে এমন কোন, আমাকে পড়াতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনি মনে করেন যে না আমার পড়াটা ভালো হচ্ছে না, দেন আরো ভালো টিচার আমরা খুঁজে আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব, সো দ্যাট আপনাদের জানি কোনো সমস্যা নাই। সেটাই হলো আমাদের টার্গেট, রাইট? আমাদের প্রথম টার্গেট হলো শিক্ষা, দ্বিতীয় টার্গেট কিন্তু আমাদের পরীক্ষায় পাস করা। আমি দুইটাকে ম্যাচিং করে কিন্তু আগাচ্ছি। কিছু শেখারও কাজ করতেছি, কিছু পাস করারও বুদ্ধি খুঁজে বেড়াচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার এখানে এই সাবজেক্টে কি মানে জাস্ট ম্যাথ করে পাস করা যায় নাকি থিওরিও অ্যাটেন্ড করতে হবে? আপনি যদি কনফার্ম থাকেন যে আপনার ম্যাথ 100% ওকে, তাহলে 60-40 তাও টাফ হয়ে যাবে, কারণ অনেক সময় 30% আপনার থাকে, মিনিমাম 30% থাকে, অনেক সময় 40% থিওরি থাকে। জি স্যার, মোস্ট অফ দ্য টাইম 40 অ্যাবাভ থাকে স্যার। হ্যাঁ, 30 থেকে 40 আপনার থিওরি থাকে। কাজেই আপনি শুধুমাত্র ম্যাথের উপরে নির্ভর করলে আপনার পাসটা খুব রিস্ক হয়ে যাবে আর কি। স্যার 2018 জুলাইতে স্যার 59 ছিল, 60% ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে 40% যদি আপনি অ্যানসার না দেন, 60 মার্কের অ্যানসার দিয়ে 60 পাবেন আইসিএমএ তে, এটা খুব টাফ ব্যাপার, কঠিন কাজ। 100 মার্কের অ্যানসার দিয়ে 60 পাওয়াটা কঠিন হয়ে যায়, 2-4 জন পায়। নাও বলতেছি স্যার থিওরি ছিল স্যার 60 নম্বরের, হ্যাঁ, আর 40 নম্বরের মাত্র ম্যাথ ছিল। দেখেন তাহলে উল্টো হয়ে গেছে। আর আমাদের কিন্তু বলাই আছে যে আপনি আউট অফ সিলেবাস কিন্তু 30% কোশ্চেন করতে পারবে যিনি কোশ্চেন সেট করে, সো দ্যাট আপনি যে 100% সব সিলেবাসের ভিতরে আপনার জানার মধ্যে আসবে তা কিন্তু না। এই জন্যই আমরা ইলাবোরেটলি শেখার চেষ্টা করব যে যেভাবে কোশ্চেন আসুক না কেন আমরা যেন অন্ততকে কনসেপচুয়ালি টাচ করতে পারি। এবং আমরা আমাদের পাস নাম্বার কি 60? হ্যাঁ, পাস নাম্বার 60 হলো আপনার ম্যাথে, আর থিওরিতে 50 45। জি স্যার, আমি এখনো পর্যন্ত ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং এ কি আমাদের 60% পাস স্যার? জি জি জি, নট অনলি ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং, যে কোনো অ্যাকাউন্টিং কস্টিং সব 60 তে পাস। জি বলুন স্যার, আমি একটু কনফিউজড হয়ে গেছি আর কি। মানে আমি আচ্ছা স্যার, ধরেন পারচেজ রিটার্ন আসলো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার জার্নালটা হবে আমার অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পারচেজ রিটার্ন ক্রেডিট। হ্যাঁ, পারচেজ রিটার্ন আসলো, তখন কি বললেন? মানে পারচেজ করলাম সেটা আমি রিটার্ন দিলাম, তাহলে সেক্ষেত্রে তো আমার জার্নালটা হবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আপনি পারচেজ করেছেন? জি, আপনি পারচেজ করেছেন, ফাইন। পারচেজ যখন করেছেন তখন কি জার্নালটা দিয়েছিলেন? তখন পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ফাইন, পারচেজ ডেবিট না পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখন যখন আমি রিটার্নটা দিচ্ছি, পারচেজটা যখন আমি রিটার্ন দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে জার্নালটা তো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর পারচেজ রিটার্ন ক্রেডিট। হ্যাঁ তাই তো। আচ্ছা, তাহলে স্যার পারচেজ রিটার্নটাকে আমি ডেবিট নোট কে বলা যায় কি? আমি এটা আসলে একটু কনফিউজড হয়ে গেলাম। ওই ডেবিট নোট নিয়ে
জি স্যার, ডেবিট নোট এবং ক্রেডিট নোট। কোনো কনফিউশনের কোনো কিচ্ছু নাই, আপনি নোটটাই ভুলে যান, একদম মুছে ফেলেন নোট। নোট নিয়ে এত যখন কনফিউশন, নোট মুছে ফেলেন। আপনি শুধু চিন্তা করেন পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, এই দুটো চিন্তা করেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। না, এখানে স্যার যেটা দেয়া আছে ক্রেডিট নোটের বিষয়টা, 8 নম্বরে যেটা বলছে সেটা আমি ক্রেডিট নোট পেয়েছি কেজের কাছ থেকে পেয়েছি আমি, সেটা ক্রেডিট নোট, সেটা আমি বুঝতে পারছি। এইটা দিয়েছেন মানে ক্রেডিট নোট, এখানে ক্রেডিট নোট আরডব্লিউ পেয়েছে। জি, আরডব্লিউ পেয়েছে, এই জিনিসটা আরডব্লিউ দুটেই ক্রেডিট নোট, দুটেই ক্রেডিট নোট, একটা আরডব্লিউ পেয়েছে, একটা আপনি পেয়েছেন। জি, উনি যেটা দিয়েছে স্যার, উনি এটা তো ক্রেডিট নোট, ঠিক আছে স্যার। আর আমি যেটা পেয়েছি এটা তো ওনার জন্য ক্রেডিট নোট, আমার জন্য ডেবিট নোট, ঠিক আছে। আমি যেহেতু আমি তো ওনাকে দিয়েছি, হ্যাঁ আমারটা ক্রেডিট নোট, আমি তো আরডব্লিউ কে দিয়েছি, সেজন্য আরডব্লিউর জন্য এটা ক্রেডিট নোট, আর আমি যেটা রিসিভ করেছি সেটা আমার জন্য ডেবিট নোট। এটা এরকম না স্যার, যেটা সেলার দেয় সেটা হচ্ছে ক্রেডিট নোট, আর যেটা বায়ার দেয় সেটা ডেবিট নোট। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমরা ডেবিট নোট এবং ক্রেডিট নোট ভুলে যাই আপাতত। আমরা আরো 2-4টা চ্যাপ্টার পড়লে তখন আমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। তারপরও আপনি যদি এখানেই ক্লিয়ার হতে চান, তাহলে আপনি একবার ভাবেন আরডব্লিউর কথা ভাবেন। আরডব্লিউ কি পাবে? সে অবশ্যই মাল ফেরত দিয়েছে, সে ক্রেডিট নোট পাবে। আর আমি কি পাবো? আমি মাল ফেরত দিচ্ছি, আমি যদি ক্রেডিট নোট পাই, আমি একজন পারচেজার, আমি যদি মাল ফেরত দিয়ে ক্রেডিট নোট পাই, তাহলে আরডব্লিউ তো একজন পারচেজার। তাহলে আরডব্লিউ পারচেজার হইলে আরডব্লিউ তো একটা ক্রেডিট নোট পেতে পারে মাল ফেরতের জন্য। জি স্যার, তাহলে আমরা এইভাবে তো চিন্তা করতে পারি। কেজের কাছ থেকে যেটা পাইছি স্যার, ওটা ওনার জন্য ক্রেডিট নোট, ঠিক আছে, আমাদের জন্য ডেবিট নোট, মানে আমরা রিসিভ করলে আমাদের জন্য এটাই ডেবিট নোট। হ্যাঁ, কিন্তু আমি তো ওনার কথা ভেবে ওনাকে আমি ক্রেডিট নোট দিয়ে দিয়েছি, কারণ উনি তো ডেবিট নোটটা দিয়েছে যে আমার ওনার হিসাবকে ডেবিট করার জন্য, ঠিক আছে স্যার। এরপরও যদি কোনো কনফিউশন থাকে, এই ডেবিট ক্রেডিট নোটটাই ভুলে যাব, কোনো প্রয়োজন নাই আমার। শুধু দেখবো যে রিটার্ন কে দিয়েছে, এইটুকু দেখি আমরা জানাল করবো, তাতে আমার জানাল হয়ে যাবে। আমাকে কোশ্চেনে কনফিউজ করার জন্য হয়তো ডেবিট নোট বলবে, এখানে হয়তো ডেবিট নোট বলবে, এখানে হয়তো ক্রেডিট নোট বলবে, আবার আপনি কনফিউশন হয়ে যাবেন, আরেকজনে ক্লিয়ার হবে। সেই ক্ষেত্রে যখনই কনফিউশন হবে তখন পুরো লাইনটা পড়বেন, লাইন পড়ে যেই জায়গাটা আপনার কনফিউশন, ওই জায়গাটা আপনি ভুলে যাবেন। এখানে এই জিনিসটাই যদি আপনার কোশ্চেনে আসে, পরীক্ষাতে আসে, আপনার নোট নিয়ে আপনার কনফিউশন, আপনার নোটটা ভুলে যান। ভুলে গিয়ে আপনি দেখেন গুডস রিটার্ন কে দিয়েছে, সেইটা চিন্তা করে সেইভাবে জার্নালটা করবেন, তাহলে আপনি একদম কনফিউশন আপনার দূর হয়ে যাবে। জি স্যার। ওকে, নাও পারচেজ অফ মার্চেন্ডাইজ। আমরা যদি মার্চেন্ডাইজিং বিজনেস তো আমরা আগেও আলোচনা করেছি, যে যদি মাল কিনে মাল বিক্রি করি, সেই ক্ষেত্রে আমরা একটু আগেও জার্নালও করেছি, সেটা আমরা ফর্মালি এখানে এতক্ষণ যেটা জার্নাল করেছি, বা আমরা সেলস ট্যাক্স, মূলত আমাদের এখানে উদ্দেশ্য ছিল সেলস ট্যাক্সটাকে কিভাবে রেকর্ড করবো, কারণ আমরা 5 নম্বর চ্যাপ্টারে আমার সেলসের উপরে জার্নাল করেছিলাম সেজন্য, কিন্তু বাই দিস টাইম জার্নালের ভিতরে পারচেজ চলে আসছিল। তো এখন আমরা ফর্মালি শিখবো যে পারচেজ যদি আমরা করি তাহলে পারচেজ হবে ডেবিট আর অ্যাকাউন্টস পেয়াবল হবে ক্রেডিট। কেউ কি বলতে পারেন অ্যাকাউন্টস পেয়াবল কি লেজার? স্যার অ্যাকাউন্টস পেয়াবল হচ্ছে স্যার জেনারেল লেজার, ক্রেডিট লেজার। ইটস এ জেনারেল লেজার। এর সাবসিডি লেজার কি হতে পারে একজনে বলেন তো? স্যার নাম হতে পারে মিস্টার রহিম, মিস্টার করিম। রাইট, ফাইন, থ্যাংক ইউ। তার মানে এটা হলো মেইন লেজার, একটা কমন নাম, এর ভিতরে আমার 50টা নাম থাকতে পারে। সেই জন্য যখনই দেখবেন কমন, তখনই অ্যাকাউন্টস পেয়াবল কে আমরা ইউজ করব, যখনই দেখবো কমন তখনই আমরা অ্যাকাউন্টস রিসিভেবল কে আমরা ইউজ করব। আর যখনই দেখবো যে না বাই নেম, তখন আমরা নামও ইউজ করতে পারি, এইটাও ইউজ করতে পারি, কমন নামটাও ইউজ করতে পারি। তবে নর্মালি যদি গোল্ড মেডেল পেতে চান আইসিএমএর থেকে, যে উদ্দেশ্য যে আপনারা গোল্ড মেডেল নেবেন, ইন দ্যাট কেস অ্যাকাউন্টস পেয়াবলও লিখবেন এবং এখানে এসে একটু গ্যাপ করে এখানে লিখবেন তার নামটা। তখন যিনি খাতা দেখবেন সে বুঝবে যে এটা আপনি জেনারেল লেজার, এই আপনি সাবসিডি লেজারও লিখে দিয়েছেন। মিস্টার এক্স এর কাছে বিক্রি করেছেন, তাহলে অ্যাকাউন্টস পেয়াবল হবে ক্রেডিট, আর মিস্টার এক্স সেও ক্রেডিট, সে হলো সাবসিডি লেজারে ক্রেডিট, আর এটা হলো জেনারেল লেজারে গিয়া ক্রেডিট। সো দ্যাট তখন এক্সামিনার দেখলো যে আপনার আইডিয়া আছে অ্যাবাউট জেনারেল লেজার আর সাবসিডি লেজার। স্যার হাইফেন দিয়ে পাশে লিখলে হয় না, মানে
অ্যাকাউন্টস পেয়েবলের পাশে হাইফেন দিয়ে নামটা, ফর এক্সাম্পল মিস্টার এক্স? হ্যাঁ, তাও হয়, অথবা ব্র্যাকেট দিয়ে লিখলেও হয়, হাইফেন দিলেও অ্যাকাউন্টস রিসিভেবল, হ্যাঁ ব্র্যাকেট দিলেও হয়, হাইফেন দিলেও হয়। তবে সবথেকে উত্তম হলো লেখার নিয়মটা হলো জেনারেলিজার যেখানে আমরা লিখবো তার একটু নিচে বাম সাইডে একটু জায়গা রেখে ডান পাশে একটু লেখা, তাহলে মানে আমি বুঝাতে চাই যে ইটস এ সাবসিডিয়ারিজার, ইটস এ জেনারেলিজার। নাও এই যে একটু আগে যেগুলো আলোচনা করলাম যে পার্সেস রিটার্ন এন্ড অ্যালাউন্স, আমরা অ্যালাউন্স নিয়ে অনেক কথা বলেছি। আবার সেলস রিটার্ন যেমনি পার্সেস রিটার্ন একই কথা, আমার জন্য পার্সেস, আবার আরেকজনের জন্য সেল, আবার অন্যের জন্য সেলস, আমার জন্য পার্সেস। সো দ্যাট সেলসও যেরকম রিটার্ন হবে, পার্সেসও সেম রিটার্ন, সেম অ্যালাউন্স। সেক্ষেত্রেও আমরা একই জিনিস যখন আমরা রিটার্ন করবো, এই যে অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা ডেবিট করব এবং পার্সেস রিটার্ন অ্যালাউন্স নামে আমরা ক্রেডিট করব। যদি সিম্পলি রিটার্ন হয় তাহলে আমরা পার্সেস রিটার্নকে ক্রেডিট করব, আর যদি অ্যালাউন্স হয় পার্সেস অ্যালাউন্সকে আমরা ক্রেডিট করব। কিন্তু অনেক সময় দেখা যায় যখন শুধু এইটুকু থাকে না, এই পার্সেস রিটার্ন এন্ড এটুকু থাকে না, শুধু পার্সেস অ্যালাউন্স থাকে, অনেক সময় দেখা যায় ম্যাক্সিমাম সময় ছেলেমেয়েরা ভুল করে ফেলে, তখন এই পার্সেস অ্যালাউন্সকে ডেবিট করে ফেলে, মনে করে যে পার্সেসের সাথে একটা খরচ। অ্যালাউন্স যখনই দেখে তখনই মনে করে যে এটা পার্সেসের সাথে অ্যাড হবে, সেজন্য ভুলটা কিন্তু এখানে হয়। এই জন্যই আমরা বারবার এটা নিয়ে আলোচনা করি যে রিটার্ন যেমনি অ্যালাউন্সও তেমনি, এবং অ্যালাউন্স এবং রিটার্নের মধ্যে ডিফারেন্স কি সেটাও আমরা আলোচনা করেছি। কাজেই অ্যালাউন্স হলে যে সেটা পার্সেসের সাথে যোগ হবে এমনটি কিন্তু না, জাস্ট অ্যাজ লাইক রিটার্ন, কিন্তু যখন অ্যালাউন্সটা হয় তখন সাম ডিসকাউন্ট পাওয়া যায়। আমরা কিন্তু এখানে ন্যারেশন বলেছি টু রেকর্ড অ্যালাউন্স ফর ড্যামেজ গুডস, দেখেন ক্লিয়ার করেছি, অ্যালাউন্স ফর ড্যামেজ গুডস, দ্যাট মিনস ওয়ানস কাইন্ড অফ ডিসকাউন্ট। পার্সেস ডিসকাউন্ট আগে যেমন আলোচনা করেছি, সেলস ডিসকাউন্ট ঠিক তদ্রুপ। যদি আপনার ইসের সময়, দ্যাট মিনস পার্সেসের সময় যদি কখনো কোনো আমরা ডিসকাউন্ট পাই, বা পেমেন্টের সময় যদি আমরা কোনো ডিসকাউন্ট পাই, তাহলে আমরা এখানে আমরা সেলসের ক্ষেত্রে আমরা দেখেছি 2/10, N/30, তারপর EOI, এগুলো আমরা ওখানে আলোচনা করছি। এখানে আর অত ডিটেলস আলোচনা করলাম না। একই জিনিস এখানেও ঠিক তদ্রুপ, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে, এই যে পার্সেস ডিসকাউন্ট ডেবিট হয়ে গেলে যতটুকু আমরা কম দেব ক্যাশ ততটুকু ক্রেডিট হয়ে যাবে। সে 100 টাকা যদি কেউ আমার কাছে, আমি মানে 100 টাকা যদি কেউ কারোকে আমাকে দিতে হয় এবং সেখানে যদি আমি ডিসকাউন্ট পাই, উইদিন দি ডিসকাউন্ট পিরিয়ড যদি আমি পেমেন্ট করি, তাহলে এখানে ধরেন 90 টাকা, এখানে ধরেন 10 টাকা, 100 টাকা আমার, সরি এখানে আমার পেয়াবেল, এখানে ক্যাশ আমি 90 টাকা দেব, আর পেয়াবেল ধরেন আমার, সরি ক্যাশ আমার এখানে হয়তো 90 টাকা, অ্যাকাউন্টস পেয়াবেল 100 টাকা ছিল, তাই না? এখান থেকে আমি ডিসকাউন্ট পাবো ধরেন 10 টাকা, সেই ক্ষেত্রে আমার ক্যাশ আউট হবে 90 টাকা, ঠিকই আছে। তাহলে এখানে কি হলো, টু রেকর্ড পেমেন্ট উইদিন ডিসকাউন্ট পিরিয়ড। এখানে স্যার এই কথাটা কি লিখতে হবে, টু রেকর্ড পেমেন্ট উইদিন ডিসকাউন্ট পিরিয়ড ব্র্যাকেট দিয়ে? না, এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে লিখছি ডিসকাউন্ট পিরিয়ড। আপনারা লিখবেন টু রেকর্ড পেমেন্ট, এতটুকু লিখলেই হয়, টু রেকর্ড দি পেমেন্ট। আর ডিসকাউন্ট পিরিয়ড বলছে এই জন্যই যে যেহেতু আমার এখানে আমি বোঝানোর জন্য যে পার্সেস ডিসকাউন্টটা কি জিনিস, আমি যখন পার্সেসের এগেইনস্টে যখন আমি পেমেন্ট করব তখনও তো আমি ডিসকাউন্ট পেতে পারি। সেলস করলে যেমন আমি ডিসকাউন্ট, মানুষ যে করে পেমেন্ট করে তখন যেমন আমি একটু কম নিতে পারি, ও আমরা সেলসের সময় আলোচনা করছি 2/10 বা N/30 বা EOI, ঠিক এখানেও একই শর্তই প্রযোজ্য। নাও অনেক সময় কোশ্চেনে আসে বা শর্ট নোট আসে, গত পরীক্ষা বা তার আগের পরীক্ষাও আসছিল যে ফ্রেট কস্ট অর বিল অফ লেডিং, ছোট্ট ছোট্ট কিন্তু অনেক সময় শর্ট নোট আসে, মার্ক খুব কম এবং খুব ভালোভাবে সেটা উঠানো যায়, পাওয়া যায় যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। বিল অফ লেডিং অর ফ্রেট কস্ট, ফ্রেট কস্টটারই নাম হলো বিল অফ লেডিং। নর্মালি কাগজটার উপরে দুইটাই থাকতে পারে, কখনো লেখা থাকে বিল অফ লেডিং, কখনো লেখা থাকে ফ্রেট কস্ট। ফ্রেট কস্টটা হলো যদি আমরা কখনো যদি আমরা দেশের বাইরে থেকে কোনো মালামাল যদি আমরা আনি,
সেই ক্ষেত্রে যে জাহাজ ভাড়া দিতে হয়, জাহাজের যে ভাড়া, সেটাকে নরমালি আমরা ফ্রেট কস্ট বলি। আর যদি রোডসে হয় সেটা আমরা নরমালি বলি ট্রান্সপোর্টেশন কস্ট। তাহলে আর ফ্রেটটা বলতে আমরা সাধারণত জাহাজ ভাড়াকে বুঝি, এটা ট্রান্সপোর্টেশন নরমালি বুঝি না, সেই ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন ক্লিয়ার বলা থাকে। আর বিল অফ লেডিং ইটস ইস্যু ফ্রম দি শিপিং কোম্পানি। কারণ এই বিল অফ লেডিং দেখবেন, কেউ কি কখনো দেখেছেন বিল অফ লেডিংটা? দেখছি স্যার। ওকে, ওখানে দেখবেন যে বিল অফ লেডিং ইনভোর্স করা ডেটটা থাকে। হ্যাঁ, ডেটটা ইনভোর্স করা থাকে এই কারণে যে ডেটের উপরে অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, সেই জন্য ওইটা ইনভোর্স করা থাকে এবং আপনার ওখানে জাহাজ ভাড়াটা উল্লেখ থাকে এবং কোন পোর্ট থেকে মাল আপনার লোড হবে এবং কোন পোর্টে মাল আনলোড হবে সেগুলো ক্লিয়ার বলা থাকে। সেজন্য বলছে দি কস্ট অফ ট্রান্সপোর্টেশন দি গুডস to the buyer's place of business, and prepares a bill that is called freight bill or bill of lading. অর্থাৎ কোনো বায়ার্স প্লেস অফ বিজনেস পর্যন্ত যদি মাল ট্রান্সপোর্টেশনের জন্য যে খরচটা আমরা দেই, যে ভাড়াটা দেই, সেটিকে নর্মালি ফ্রেট বিল বা বিল অফ লেডিং বলা হয়। It's a document to carry the material from the seller point to buyer point, that is called freight bill or freight cost. Now the FOB shipping point, very much important এবং প্রায় পরীক্ষাতে আসে। FOB shipping point, FOB এর মিনস হলো ফ্রি অন বোর্ড। ফ্রি অন বোর্ড, বোর্ড মানে হলো, এখানে বোর্ড বলতে বোঝায় যে জাহাজের যে পাটাতন, যে যার উপরে মাল রাখে, সেটাকে বলে বোর্ড, জাহাজের পাটাতন। আর ফ্রি মানি হলো যার কস্ট দিতে হবে না। তাহলে পাটাতন পর্যন্ত যার কস্ট দিতে হবে না, সেটাকে আমরা নর্মালি বলি ফ্রি অন বোর্ড। এই জন্যই বলে FOB শিপিং পয়েন্ট। পয়েন্টটাও বলে দিয়েছে যে শিপিং পয়েন্ট। তাহলে আমরা যদি ভাষায় বলি, ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট মিনস দ্যাট goods are placed free on board. That means পাটাতন পর্যন্ত মাল ফ্রি পৌঁছে দেয়, রাখে। the carrier by the seller, এখানে ক্যারিয়ার বলতে যে সেলারের জায়গা থেকে এই যে বোর্ডের পাটাতন পর্যন্ত যে নিয়ে আসা, সেটাকে ক্যারিয়ার বলে এখানে। the carrier by the seller and the buyer pays the freight cost. তাহলে ফ্রেট কস্ট আমরা আগে পড়ে আসছি, ফ্রেট কস্ট বা বিল অফ লেডিং। তাহলে এই জাহাজ ভাড়াটা দেবে বায়ার, আর পাটাতন পর্যন্ত মাল পৌঁছানোর জন্য যে আপনার ক্যারিয়ার কস্ট, সেই ক্যারিয়ার কস্ট দেবে সেলার। সো দ্যাট এটাকে বলা হয় FOB শিপিং পয়েন্ট। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, মূল কথা হলো মালটা যেখান থেকে লোড হবে সেখানে যে নিশ্চয় জাহাজ থাকবে, সেই জাহাজের পাটাতন পর্যন্ত যদি সেলার মালটা পৌঁছাইয়ে দেয় এবং জাহাজ ভাড়াটা যদি যিনি বায়ার্স তিনি পেমেন্ট করে, সেটাকে আমরা বলি FOB শিপিং পয়েন্ট। এখানে আমরা দেখব ট্রায়াল ব্যালেন্সে অনেক সময় আপনার ফ্রেট ইন থাকে। এখন দেখেন ফ্রেট ইন কিন্তু এখানে ডেবিট, কারণ জাহাজ ভাড়া মানে দিতে হবে, যিনি কিনবেন তাকে ভাড়া দিতে হবে, সেজন্য তার জন্য এটা একটা খরচ। সেজন্য আমরা যে ফ্রেট ইন কি ডেবিট করেছি, আর সে ক্যাশ পেমেন্ট করবে, সেজন্য ক্যাশ ক্রেডিট। সো দ্যাট যখনই FOB শিপিং পয়েন্ট হবে তখন জার্নালটা হবে ফ্রেট ইন ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আর ফ্রেট ইন, দ্যাট মিনস ফ্রেট ইন যখন থাকবে তখনই আমি ভাববো যিনি ক্রেতা তার একটা খরচ, মাল কেনার, জাহাজ ভাড়া। সো দ্যাট যেই মালটা কিনবেন সেই মালের সাথে ফ্রেট ইনটা যোগ হবে মালের দামের সাথে। আমরা ন্যারেশনে লিখেছি টু রেকর্ড পেমেন্ট অফ ফ্রেট টার্মস শিপিং পয়েন্ট। শিপিং পয়েন্ট টার্মসে আমরা ফ্রেটটা পরিশোধ করেছি।
will be included in cost of goods purchase এখানে বলে দিছি আপনাদের বোঝার জন্য এটা গুডস পারচেজের সাথে অ্যাড হবে ফ্রেটটা সব সময় মাল যেটা কিনবেন তার সাথে অ্যাড হবে now the FOB destination FOB destination বলছে এখানে FOB destination means that the goods are placed free on board at the buyer's place of business অর্থাৎ মালটা তো আপনার ওই বোর্ডের জাহাজের বোর্ডে পাটাতনের উপরে তো রাখবেই প্লাস বায়ার্সের যেখানে বিজনেস প্লেস যেখানে সে ব্যবসা করে বায়ার সেই পর্যন্ত পৌঁছাই দেবে সেটাকে বলে ডেস্টিনেশনের বাংলা হলো ধরেন কি বলা গন্তব্য স্যার গন্তব্য রাইট গন্তব্যের স্থানে সাধারণত স্যার এফওবি চিটাং পোর্ট লেখা থাকে নাকি ম্যাক্সিমাম হ্যাঁ এফওবি যদি চিটাং পোর্ট লেখা থাকে সেটা হলো এফওবি শিপিং পয়েন্ট আর যদি লেখা থাকে যে এফওবি ঢাকা সাভার তাহলে দ্যাট ইজ কল এফওবি ডেস্টিনেশন এই ক্ষেত্রে চিটাগাং পোর্টে মালটা আনলোড হয়ে চিটাগাং পোর্ট থেকে আবার সাভার পর্যন্ত মালটা পৌঁছাই দিতে হবে সেটাকে বলা হয় এফওবি ডেস্টিনেশন অফ বিজনেস এন্ড দি সেলার পেজ দি ফ্রেট এখানে যিনি বিক্রেতা সে কিন্তু ফ্রেট দেবে বিক্রেতা বহন করবে নট দি বায়ার এখানে কিন্তু শিপিং পয়েন্ট কিন্তু বায়ার বহন করছিল ফ্রেট কস্টটা বায়ার পেজ দি ফ্রেট কস্ট এখানে সেলার পেজ দি ফ্রেট কস্ট সো দ্যাট আপনি যদি বলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি এফওবি ডেস্টিনেশন এন্ড এফওবি শিপিং পয়েন্ট দেখতে পারবেন না দুই এক লাইন আর এখানে বায়ার কি ক্রেতা নাকি বিক্রেতা বায়ার অর্থই তো বায়ারের অর্থই তো স্যার এখানে কথা হচ্ছে বায়ার তো পণ্য কিনে বিক্রি করে এখন সে কি কিনছে নাকি বিক্রি করছে সে যে ফ্রেট কস্ট দিবে স্যার সেলারটা কি হবে স্যার কিনবে তখন বায়ার শুনেন যিনি বিক্রি করে তাকে বলে সেলার আর যিনি কেনে তাকে বলে বায়ার এখন কথা হইলো যে আমরা কোন ক্ষেত্রে বায়ার ফ্রেট কস্টটা দেয় আর কোন ক্ষেত্রে সেলার ফ্রেট কস্টটা দেয় সেইটা আমরা এখানে শিখলাম যে সেলার পেমেন্ট করে দে যখন এফওবি শিপিং পয়েন্ট হয় তখন সেলার সরি বায়ার এই যেখানে বলে দিয়েছি বায়ার পেজ দি ফ্রেট কস্ট কিন্তু যখন ডেস্টিনেশন হয় তখন সেলার এই যে বলে দিয়েছি সেলার পেজ দি ফ্রেট কস্ট সেলার দেবে যিনি বিক্রি করবে সে দেবে যিনি বায়ার সে দেবে না আর এটা তো লেখা থাকবে শিপিং পয়েন্ট আর ডেস্টিনেশন এই জিনিসটা তো ম্যাথে লেখা থাকবে এইগুলাকে বলা হয় আপনার ইকো টার্ম মানে এগুলা ইন্টারন্যাশনাল টার্ম যেগুলো ওয়ার্ল্ড ওয়াইজ অ্যাকসেপ্টেন্স যখন ওখানে বলা থাকবে আপনাকে এইভাবে ওখানে এইভাবে বলা থাকবে না যে the goods are placed free on board at the buyer's place of business and the seller place এগুলো কিচ্ছু বলা থাকবে না বলা থাকবে FOB destination at সাভার তার মানে ইকো টার্ম বলে এগুলো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড টার্ম এটা বললে বুঝতে হবে এটার অর্থ কি এবং এর এটা কস্টটাকে বিয়ার করবে ওখানে বলা থাকবে না যে কস্টটা আপনার সেলার বিয়ার করবে আর এরকম তো আরো অনেক টার্ম আছে না অনেক টার্ম প্রায় আমার মনে হয় 30 মানে বেসিক্যালি ইউজ করে স্যার 12টা 30 উপরে মনে হয় টার্ম আছে এখন কিছু টার্ম আছে কমন সবসময় ইউজ হয় কিছু টার্ম আছে স্পেসিফিক কেসে ইউজ হয় সো দ্যাট আমরা এখানে শিখলাম যে এফওবি শিপিং পয়েন্ট কাকে বলে এফওবি ডেস্টিনেশন কাকে বলে আর এফওবি ডেস্টিনেশনের সময় যেহেতু সেলার যেহেতু পেমেন্ট করতেছে কাজে তার এক ধরনের খরচ সেজন্য এই ফ্রেট আউট এবং ক্যাশ হবে ক্রেডিট ফ্রেট আউট হবে ডেবিট এবং ক্যাশ হবে ক্রেডিট বিকজ সেলারের খরচ এখানে বলেই দিচ্ছি যে
অপারেটিং এক্সপেন্সেস টু দি সেলার। সেলার এটা এক ধরনের অপারেটিং এক্সপেন্সেস, সেই জন্য তার বইতে সে ফ্রেট আউট সেটা খরচ হিসাবে দেখাবে, কিন্তু যিনি এই মালটা কিনেছেন তার কিন্তু এখানে কোনো ফ্রেট নাই, সে তার মালের সাথে কোনো ফ্রেট অ্যাড হচ্ছে না, বাট এখানে কিন্তু তার মালের সাথে ফ্রেট ইনটা যোগ হচ্ছে, ফ্রেটটা যোগ হচ্ছে। ঠিক আছে? জি স্যার। সো দ্যাট এখানে আমরা ক্লিয়ার হলাম যে ফ্রেট কখন কে পরিশোধ করে এবং ডিফারেন্স বিটুইন দি শিপিং পয়েন্ট, হ্যাঁ ডিফারেন্স বিটুইন দি শিপিং পয়েন্ট এন্ড ডেস্টিনেশন। আপনি যখনই ডিফারেন্স খুঁজবেন তখনই আপনি এর সংজ্ঞাটা বুঝে ফেলবেন। এখানে হলো ফ্রেট ইন, এখানে হলো ফ্রেট আউট। ফ্রেট আউট হলো এক ধরনের খরচ, সেটা হলো সেলারের। ফ্রেট ইন হলো এক ধরনের খরচ, সেটা হলো বায়ারের। এখানে বায়ার তার মালের সাথে ফ্রেট ইনটা যোগ করে, আর এখানে সেলার ফ্রেট আউটটা তার একটা অপারেটিং এক্সপেন্সেস হিসাবে সে দেখায়, মালের সাথে তার কোনো ই নেই, সে অপারেটিং এক্সপেন্স হিসাবে সে দেখায়, তার ব্যবসার একটা খরচ। টু রেকর্ড পেমেন্ট অফ ফ্রেট অন গুডস সোল্ড এফওবি ডেস্টিনেশন। আমরা FOB destination, FOB shipping point, freight in, freight out, purchase, freight cost, bill of lading, purchase discount, purchase return, sales এবং সেলস উপরে সেলস ট্যাক্স এর কিছু জার্নাল আমরা আজকে শিখলাম। এর উপরে কারো কোনো কোশ্চেন আছে? তো আজকে এখানে শেষ? না শেষ না, কোশ্চেন না, আমরা সামনে আগাবো। Okay. Now আমরা নতুন চ্যাপ্টারে ইন করলাম, দ্যাট ইজ কল সেশনে 7 and 8 একত্রে আমরা দেখেছি, দুইটা ক্লাস এখানকার গিয়ে আমরা করব। আমরা আবার কিছু কারেক্টিং এন্ট্রি আমরা দেখব, সংশোধনী যাবে দাও সাম কারেক্টিং এন্ট্রি। পরীক্ষাতে কিন্তু জার্নালের উপরে আপনার অনেক সময় 20 মার্ক 30 মার্কও থাকে, নর্মাল জার্নাল, কারেক্টিং জার্নাল, অ্যাডজাস্টিং জার্নাল, বিভিন্ন ধরনের জার্নাল থাকে। কাজে আমরা মাঝে মধ্যে সুযোগ পেলেই আমরা, কারণ ওখানে এমন কোনো পরীক্ষা নাই যেখানে জার্নাল আসে না। সো এখানে আমরা কিছু কারেক্টিং জার্নাল করব। এখানে বলেছে আমরা কিন্তু জার্নাল কত রকমের সেটা শিখেছি এবং কারেক্টিং জার্নাল কি জিনিস সেটাও শিখেছি। নাও খানস কোম্পানি রিভিউড দি রেকর্ড অ্যান্ড ফাউন্ড দি ফলোইং এরর। তিনি কিছু তার যে রেকর্ডগুলো আছে সেগুলো সে রিভিউ করলো এবং কিছু ভুল বের হলো, কিছু ভুল পাইলো। ফাউন্ড দি ফলোইং এরর, এর নিচের ভুলগুলো সে পেলো। আপনার কাছে বলেছে রিকোয়ারমেন্ট জার্নালাইজ দি কারেক্টিং এন্ট্রি অন এপ্রিল 30। আপনি সময় দিয়েছে এপ্রিল 30-এ কি কি কারেক্টিং এন্ট্রি হবে তার জার্নাল করার জন্য। প্রথম ভুলটা সে কি পেয়েছে? প্রথম ভুলটা পেয়েছে ক্যাশ রিসিভড ফ্রম এ কাস্টমার অন অ্যাকাউন্ট। অর্থ কি বলেন তো এই পর্যন্ত? বাকিতে স্যার। হ্যাঁ বাকিতে একজন কাস্টমার বাকিতে আমি পণ্য তাকে দিয়েছিলাম আর কি, তার কাছ থেকে পেয়েছি, ক্যাশ রিসিভ পেয়েছি। রাইট, তাহলে বাকিতে কাকে দিচ্ছিলাম? বাকি তার নাম কি? অ্যাকাউন্টস রিসিভেবল স্যার। ফাইন, অ্যাকাউন্টস রিসিভেবল। অন ক্রেডিট মানে অ্যাকাউন্টস রিসিভেবল। এখানে অ্যাকাউন্টস রিসিভেবল কাছ থেকে আমি পেয়েছি। যখনই রিসিভ করি তখন অ্যাকাউন্টস রিসিভেবল, যখনই পেমেন্ট করি তখন অ্যাকাউন্টস পেয়েবল। হ্যাঁ, এইটুকু যদি আমরা মনে থাকি আমাদের জন্য বুঝতে খুব ইজি হবে। তো আমরা অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে আমরা পেয়েছি কি পেয়েছি? আমরা ক্যাশ পেয়েছি। was recorded as টাকা 950 টাকা আমি লিখেছি, রেকর্ড করেছি। রেকর্ড মানে জার্নাল করেছি, এন্ট্রি করেছি। ইনস্টিড অফ 590, অ্যাকচুয়ালি হবে 590 টাকা, কিন্তু সেখানে আমি লিখে ফেলছি 950 টাকা। তাহলে কি হবে বলেন তো? 590 টাকার জায়গায় আমি 950 টাকা লিখে ফেলছিলাম। তাহলে জানাটা করেন তো। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। না অলরেডি তো ক্যাশ রিসিভ, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশ ডেবিট হবে 590 টাকার। এখন ক্রেডিট কি হবে এটা নিয়ে কনফিউশন আছে স্যার আমার। স্যার ক্রেডিট হবে ক্যাশ, স্যার ক্যাশ হবে 360।
না ক্যাশ তো রিসিভ করেছে অলরেডি, ক্যাশ রিসিভ করেছে মানে ক্রেডিট হবে। ক্যাশ আমি কম রিসিভ করেছি বাট আমি রেকর্ড করছি বেশি, তাই আমার কমাইতে হবে ক্যাশ। না স্যার ক্যাশ ক্রেডিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যামাউন্ট কত হবে? 360 ওকে, যারা নন কমার্স তারা কি একটু ভেবেছেন কি হতে পারে? স্যার বলেছে তো এখানে ক্যাশ রিসিভ করেছে, তো ক্যাশ কেন ক্রেডিট হবে এটা বুঝতে পারতেছি না স্যার। এটা বুঝতে পারতেছেন না, এখানে বলছে ক্যাশ রিসিভ, এটা ঠিক আছে, আপনার ভাবনা ঠিক আছে। বলেছে যে ক্যাশ রিসিভড ওয়াজ রেকর্ডেড, ক্যাশটা লিখেছেন 950 টাকা লিখেছেন আপনি, যে আপনি ক্যাশ পেয়েছেন 950, কিন্তু অ্যাকচুয়ালি ইনস্টিড অফ 590 আপনি ক্যাশ পেয়েছিলেন 590, কিন্তু আপনি ক্যাশ লিখেছেন 950। ডেবিট করছি। আপনি যখন ক্যাশটা লিখেছেন যে ক্যাশ আমি পেয়েছি, ক্যাশ পেয়েছেন তো ঠিকই আছে, কিন্তু ক্যাশটা পেয়েছিলেন 590 প্রকৃতপক্ষে, কিন্তু আপনি যখন লিখেছেন তখন লিখেছেন 950, তাহলে ক্যাশটা বেশি লিখেছেন, কমাই দিতে হবে, ক্যাশটা কমিয়ে দিতে হবে। এবং ক্যাশটা পেয়েছেন কার কাছ থেকে? অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে হলো অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে যখন আমরা ক্যাশ পাই তখন নরমালি ক্যাশকে ডেবিট করি, অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট করি। এখন কিন্তু ক্রেডিট লেখার কথা ছিল অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট এবং ক্যাশ ডেবিট লেখার কথা ছিল 590, কিন্তু সেখানে আমি লিখেছি 950। তার মানে হলো 950 মাইনাস 590, 360 টাকা আমি বেশি লিখেছি। যেমনি অ্যাকাউন্টস রিসিভেবল বেশি লিখেছি তেমনি ক্যাশও বেশি লিখেছি। সো দ্যাট তার উল্টা জার্নাল করতে হবে এই আপনার 360 টাকা দিয়ে। সো দ্যাট আমরা এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, তাহলে আমার 360 টাকা বাড়াতে হবে এবং ক্যাশ কমাতে হবে 360 টাকা। কারণ কি এক্সপ্লেনেশনটা কি দিয়েছে? কারণ কি কেন বাড়ালাম? বাড়ানোর জন্য আমি যখন আগে এন্ট্রিটা করেছিলাম তখন অ্যাকাউন্টস রিসিভেবলকে ক্রেডিট করেছিলাম, অ্যাকাউন্টস রিসিভেবল কমিয়ে দিয়েছিলাম 950 টাকা দিয়া, মানে মানুষের কাছে আমি যেটা পাই সেটা 950 টাকা কমিয়ে দিয়েছি, কিন্তু আসলে কমবে 590, তার মানে আমি 360 টাকা বেশি কমাই দিয়েছিলাম, সেই জন্য আবার বাড়াই দিলাম অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট মানে বেড়ে যাওয়া, হ্যাঁ আবার বেড়ে যাবে, কারণ সে আসলে 360 টাকা দেয়নি, সে তো দিয়েছে 590 টাকা, কিন্তু আমি লেখার সময় 950 টাকা লিখে ফেলছি। সেই জন্য এই দুইটার যে ডিফারেন্স সেটুকু যে প্রথম যে জার্নাল করছি তার উল্টা জার্নাল হবে। সেই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ কমে যাবে। টু রেকর্ড দি error in writing, to record the error in writing in place of 590 to 950, 590 জায়গায় 950 লিখে ফেলছিলাম। ওই ডেসক্রিপশনটা তাহলে দিয়ে দিতে হবে ডিটেইলস না? জি, ওই ডেসক্রিপশনটা বাদ দিয়ে দিতে হবে ন্যারেশনটা, যে 590 ন্যারেশন না লিখলে সবসময় মনে রাখবেন যে ন্যারেশন না লাগলে অর্ধেক মার্ক পাবেন। আপনি যে ভাষায় লেখেন, আপনি যদি ন্যারেশন একটু লিখতে পারেন তা আমরা বুঝবো যে আপনি নিজে জার্নালটা করেছেন, আর ন্যারেশন না লিখলে আমরা ভাবি যে আমরা পাশের বন্ধুর খাতাটা দেখে ফেলছেন। ওকে, সেকেন্ড নারেশনটা স্যার আরেকবার করবেন। টু রেকর্ড দি error in writing, Days of Taka 950 instead of 590. 950 টাকা 950 in place of টাকা 590, 590 জায়গায় 950 টাকা লিখতে ভুল করেছি। ওকে স্যার, কারেক্ট, ডান। Number B, a payment of টাকা 75 for advertising expenses was entered as a debit to miscellaneous expenses টাকা 75 and credit to cash 75। অর্থ কি বলেন? বিজ্ঞাপনী খরচ, বিজ্ঞাপনী খরচ ক্রেডিট বিবিধ খরচে দেখানো হয়েছে স্যার, বিজ্ঞাপনী খরচকে। জি,
তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর মিসেলেনিয়াস এক্সপেন্স ক্রেডিট হবে স্যার। ওটা হইছে স্যার। জি স্যার, এটাই। যারা নন কমার্স তারা কি ক্লিয়ার ওনারা যেটা বলতেছেন? এখানে অ্যাকাউন্ট হেডটা কিন্তু স্যার চেঞ্জ আছে। এখানে বলেছে যে এ পেমেন্ট অফ টাকা 75, এখানে ফিগারে কিন্তু কোনো ভুল নাই। না স্যার, ফিগার ঠিক আছে 75। খরচের নামের ভুল। ফর অ্যাডভার্টাইজিং এর খরচ ওয়াজ এন্টার্ড, মানে লেখা হয়েছে আর কি, রাইটিং করা হয়েছে অ্যাজ এ ডেবিট। অ্যাডভার্টাইজিং খরচকে ডেবিট করেছে টু মিসেলেনিয়াস এক্সপেন্সেস। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের জায়গায় ডেবিট করেছে মিসেলেনিয়াস এক্সপেন্স। টাকা 75, টাকা কিন্তু কোনো ডিফারেন্স নাই। এন্ড ক্রেডিট টু ক্যাশ, ক্যাশ তো ক্রেডিট সবসময় হবে বিকজ পেমেন্ট হয়েছে। সো দ্যাট ক্যাশ ক্রেডিট ঠিক আছে, নো কারেকশন, ক্রেডিট ক্যাশ ঠিক আছে। কিন্তু অ্যাডভার্টাইজিং এর জায়গায়, অ্যাডভার্টাইজিং এক ধরনের খরচ, সেই অ্যাডভার্টাইজিং এর জায়গায় সে ডেবিট করেছে মিসেলেনিয়াস এক্সপেন্সেস। সো দ্যাট হবে অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তাহলে মিসেলেনিয়াস এক্সপেন্সেস কে ডেবিট করেছে। এখন যদি আমি উল্টা এন্ট্রি করি, মিসেলেনিয়াস এক্সপেন্সেস যদি ক্রেডিট করি, এক্সপেন্স ক্রেডিট আর হলো স্যার ইয়েটা হলো কি আপনার ডেবিট হবে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট। তাহলে আমার কারেকশনটা হয়ে গেল। তাহলে আমরা এখানে ন্যারেশনটা লিখবো টু কারেক্ট দি expenses account, to record the correction of expenses account, to record the correction of expenses account. Okay, number C. এটা কি কন্ট্রা এন্ট্রি? জি বলুন। এটা কি কন্ট্রা এন্ট্রি? না না না, এটা কন্ট্রা এন্ট্রি না, এটা কন্ট্রা, এটা ক্যাশ আর ব্যাংকের জন্য। এই যে দেখেন এখানে বলাই আছে all are correcting entry, all are correcting entry। সংশোধনই যাবে, কাজ চলছে স্যার, মানে জি আপনার বাসা কি পিছে কোনো কাজ চলছে কেউ, মানে আমার পাশের বাসায় কাজ চলতেছে। আচ্ছা নাও স্যারের ছাড়াও অনেকের মাইক অন, কাইন্ডলি একটু দেখেন না যদি অফ করা যায়। নাও নাম্বার সি, সাউন্ডটা একটু কমেছে পাশের এটা? यस স্যার ওকে স্যার। নাম্বার সি, the first salary payment this month was for taka 1900, which included taka 700 of salaries payable on March 31st. The payment was recorded as a debit to salaries and was expenses taka 1900 and the credit to cash 1900. বলেন এর অর্থটা কি? অর্থটা যদি আমরা আগে বুঝি তাহলে কারেকশনটা একটা প্রিপেইড এক্সপেন্স আছে, মানে আমার এপ্রিলের খরচ আমি মে না প্রিপেইড না তো মার্চে তো ছিল স্যালারি পেয়েবল অন মার্চ। স্যার এপ্রিলের একটা খরচ তার বাকি আছে স্যার 700 টাকা স্যার। হ্যাঁ কোন মাসের? স্যার এপ্রিলের বাকি আছে স্যার 700 টাকা স্যার। এপ্রিলের বাকি আছে 700 টাকা। হ্যাঁ তারপরে স্যার এটা স্যার ডেবিট করছি আমরা ভুলবশত স্যালারি এন্ড ওয়েজ নামে, ক্রেডিট করছি ক্যাশ নামে স্যার। জি স্যার এখানে হচ্ছে স্যালারি পেয়েবলটা ডেবিট হবে 700 আর হচ্ছে যে এই মাসের এক্সপেন্স ডেবিট হবে 700 বাদ দিলে 1200 আর ক্যাশ হচ্ছে 1900। মূল কথা হলো স্যালারিজ পেয়েবল ডেবিট, স্যালারিজ ওয়েজ এন্ড ওয়েজ এক্সপেন্স ক্রেডিট 700 টাকা, ক্যাশ তো ক্রেডিট টাকাই করা হয়েছে। এখানে মূল কথা হলো বলছে যে ফার্স্ট
দি ফার্স্ট স্যালারি পেমেন্ট দিস মান্থ, এপ্রিল মাসের যখন পেমেন্ট করেছে তখন ওয়াজ ফর 1900 টাকা সে পেমেন্ট করেছে, হুইজ ইনক্লুডেড মানে এই 1900 ভিতরে 700 টাকা অন্তর্ভুক্ত আছে, যেটা স্যালারি পেয়াবেল অন মার্চের পেয়াবেল, সেটা আমি এপ্রিলে পরিশোধ করেছি। এই 700 টাকা সহ আমি 1900 টাকা পরিশোধ করেছি। ক্লিয়ার এই পর্যন্ত? জি। তারপর বলেছি দি পেমেন্ট ওয়াজ রেকর্ডেড অ্যাজ এ ডেবিট টু স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্সেস 1900। যখন আমি পেমেন্ট করেছি তখন স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্সেস কে আমি ডেবিট করেছি আর ক্যাশকে ক্রেডিট করেছি। তাহলে এই এন্ট্রিটুকু ঠিক আছে, যখন আমি পেমেন্ট করছি পেমেন্টটা আমার এন্ট্রি ঠিক আছে। বাট সমস্যা হলো এইখানে যে আমি মার্চ মাসের পেয়াবেলটাকে আমি এই মাসের খরচ হিসাবে দেখিয়েছি, এখানে সমস্যা। তাহলে পেয়াবেল তার মানে হলো যে যখন এই স্যালারিটা পেয়াবেল করছে তখন কিন্তু মার্চ মাসে এটা খরচ হিসেবে দেখানো হয়েছে। তাহলে আমি যদি আবারও এপ্রিল মাসে 19 টাকা খরচ দেখাই তাহলে 700 টাকা আমার বেতনটা বেড়ে যাবে, কারণ মার্চ মাসে যখন এটা পেয়াবেল করেছে তখন স্যালারি এক্সপেন্সেস কে ডেবিট করে স্যালারি পেয়াবেল কে ক্রেডিট করা হয়েছিল। এখন যদি আমি যেহেতু আবার এখানে আবার ডেবিট করেছি স্যালারি এন্ড ওয়েজেস পেয়াবেল, দ্যাট মিন্স এটা ডাবল হয়ে যাচ্ছে। সেই জন্য এই খরচটা মার্চ মাসের জি হ্যাঁ সেই জন্যই মার্চ মাসের খরচটাকে আমাকে কমিয়ে ফেলতে হবে। এখানে স্যালারি অ্যান্ড ওয়েজেস যে খরচটা সেটা একটু কম হবে, 1200 টাকা হবে, যেন 700 টাকা, যেহেতু খরচ ডেবিট এই জন্য স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্সেস ক্রেডিট হবে। আর যেহেতু আপনার পেয়াবেল ছিল মার্চের পেয়াবেল, আপনার এন্ট্রি ছিল বাকি ছিল 700 টাকা, কাজেই স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়াবেল এখন ডেবিট হবে। তাহলে হবে কি মার্চের যে ক্রেডিটটা ছিল আর এখন এপ্রিলে এসে আমি ডেবিট করেছি, তাহলে পেয়াবেলটা আমার নীল হয়ে যাবে। সো দ্যাট স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়াবেল হবে ডেবিট 700 টাকা এন্ড স্যালারি অ্যান্ড ওয়েজেস এক্সপেন্সেস হবে ক্রেডিট 700 টাকা। এই এন্ট্রির মাধ্যমে বোঝা যাবে যে এপ্রিল মাসের আমার অ্যাকচুয়ালি বেতন হলো 1200 টাকা, কারণ আমি আগে ডেবিট করেছিলাম 1900 টাকা 1900, এবার আমি ক্রেডিট করেছি 700। দ্যাট মিন্স আমার ডেবিট রয়ে গেল 1200 টাকা, যেটা এপ্রিল মাসের খরচ। স্যার এই 700 টাকা যে মার্চ মাসে এটা যে আগে দেওয়া হয়েছে না হয় না, এটা বুঝবো কেমনে স্যার? এটা বুঝবেন এই জন্য এখানে বলেছে যে স্যালারি পেয়াবেল যদি ক্রেডিট হয়, পেয়াবেল মানে ক্রেডিট, তাহলে গত মার্চ মাসে স্যালারি যদি পেয়াবেল হয় তাহলে ডেবিট সে কাকে করবে, এটা আপনাকে ভাবতে হবে যে ডেবিট কাকে করবে। তাহলে ডেবিট তাহলে অবশ্যই স্যালারি এক্সপেন্সেস কে সে ডেবিট করেছে। যেই মানে আমরা অনেক সময় ক্রেডিট এবং ডেবিট দেখে নাম ঠিক করব যে এর ডেবিট কি হবে এর ক্রেডিট কি হবে। যেমন এখানে স্যালারিজ পেয়াবেল, এর দেখলেই বোঝা যাবে যে স্যালারি এক্সপেন্সেস হবে ডেবিট। এই জন্যই আমরা এন্ট্রি দেখলে বুঝতে পারি যে এর ডেবিটটা কে ছিল এর ক্রেডিটটা কে ছিল। সেজন্য পেয়াবেলটা ছিল মার্চের, এবার এপ্রিলে এসে আমি পেয়াবেলটাকে আবার ডেবিট করলাম, পেয়াবেল নীল হয়ে গেল। আর আমার এই মাসে আমি পুরোটাই আমি বেতন দেখেছিলাম 1900, সেটা আমি কমিয়ে দিলাম 700 টাকা, তার মানে আমার এপ্রিল মাসের বেতন হয়ে গেল এখন 1200 টাকা। সো দ্যাট স্যালারি পেয়াবেল হবে ডেবিট আর স্যালারি ওয়েজেস এন্ড এক্সপেন্সেস হবে ক্রেডিট। রেকর্ড the salary and to record the reverse entry of salary and wages payable for the month of March. এভাবে লিখলে হয় না স্যার, টু রেকর্ড দ্য পেমেন্ট অফ অ্যাক্রুড স্যালারিজ? স্যার আমরা যে 1200 টাকা পেমেন্ট করছি ওইটাও তো ডেবিট হবে স্যার, স্যালারি এক্সপেন্স ডেবিট হবে না স্যার? স্যালারি এক্সপেন্স তো ডেবিট আগেই করেছে, এই যে বলছে স্যার গত মাসে 700 টাকা আমি পেয়েবল কে এবার ডেবিট করতেছি, আর এই মাসে 1200 টাকা স্যালারি এক্সপেন্স ডেবিট করবো, আর ক্যাশ টোটাল 1900 টাকা স্যার ক্রেডিট করবো না? না না, আপনি এই যে লাস্ট লাইনটা দেখেন, দি পেমেন্ট ওয়াজ রেকর্ডেড অ্যাজ এ ডেবিট টু স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স। এই যে স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স কে তো ডেবিট করছে 1900 টাকা আর ক্রেডিট করছে ক্যাশ 1900 টাকা। এটা তো আমার করার দরকার নেই, সে তো করেই ফেলছে। এখন আমার করার দরকার হলো যে অ্যাকচুয়ালি এটার ভিতরে আমার মার্চ মাসেরও 700 টাকা আছে, সেইটাকে আমি আউট করবো। ঠিক আছে তাই তো স্যার?
হ্যাঁ, আগের এন্ট্রি তো সে যখন এন্ট্রি করছে তখন এন্ট্রি ঠিক আছে, বাট ফিগারটা সে বেশি করছে মার্চ মাসটা সহ, এই জন্য মার্চ মাসটা আমি আলাদা করে এন্ট্রি দিলেই অটোমেটিক্যালি 1200 হয়ে গেল। জি স্যার, এখন হবে স্যালারি পেয়েবল ডেবিট। হ্যাঁ, স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সেস, এই যে আগে ছিল ওই যে 2019 ছিল ডেবিট, এই যে এবার ক্রেডিট করেছি 700, তাহলে অটোমেটিক্যালি তার 1200 হয়ে গেল। আর মার্চ মাসে সেটা যেটা পেয়েবল ছিল সেটাকে ডেবিট করে আমি আউট করে দিলাম। স্যার এটা যদি ভুল না করতাম তাহলে তখন ওটা কত দিতাম? যদি ভুল না করতাম তাহলে 1200 টাকা দিতাম। তো 1200 টাকা যদি দেই তাহলে এখানে 700 টাকা যে আছে আর এখানে 1900 টাকা আছে, তাহলে এইটাতে এই টার্মটাতে মানে কি বুঝলো স্যার? এটা এই যে দেখেন, এই যে আমি সব 1200 টাকা নিয়ে আসলাম, এখন এই যে এইটার মাধ্যমে সব 1200 টাকা হয়ে গেল। স্যার কারেক্ট এন্ট্রিটা বেসিক্যালি স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল 1200 টাকা, স্যালারিজ পেয়েবল 700 টাকা, আর ক্যাশ হচ্ছে 1900 টাকা। এটাই তো কারেক্টটা। আপনি একবার ভাবেন, ও কিন্তু প্রথম এখানে বলেই দিয়েছে যে স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সেস 1900 টাকা ডেবিট করছে আর ক্যাশ ক্রেডিট করছে 1900। তাহলে আপনি দেখেন এখানে ক্যাশ ক্রেডিট রয়ে গেল 1900 আর স্যালারি খরচকে 1900 ডেবিট করেছিল, আর এখানে আমি 700 আবার ক্রেডিট করলাম, তাহলে 1200 হয়ে গেল খরচ। আর আরেকটা এন্ট্রি আমার মার্চ মাসের ছিল পেয়েবল, সেটা আমার ক্রেডিট ছিল, এই এন্ট্রির মাধ্যমে আমি ডেবিট করলাম, সেটা নীল হয়ে গেল। তাহলে আমার মূল এই 4টা এন্ট্রির মাধ্যমে যে রেজাল্টটা আসলো সেটা হলো স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সেস ডেবিট হলো 1200 আর ক্যাশ ক্রেডিট হলো 1900। তাহলে স্যার ওখানে ওই 1900 এর ভিতর 700 টাকা ছিল মার্চ মাসের। জি, যদি হু ইজ ইনক্লুডেড টাকা 700 অফ স্যালারি পেয়েবল অন মার্চ 31st। আচ্ছা, আর জার্নাল এন্ট্রি এবার বুঝতে পারছি স্যার, এবার বুঝতে পারছি। এখন স্যার একটু মানে আমাদের জার্নাল এন্ট্রিটা হচ্ছে এপ্রিলের 30 তারিখের জার্নাল এন্ট্রি। এখন এটার জার্নাল এন্ট্রিটাকে আমি এভাবে দিতে পারি না যে পেয়েবল 700 আর হচ্ছে এপ্রিল মাসের এক্সপেন্স 1200, টোটাল ক্যাশ আউট হচ্ছে আমার 1900? দিতে পারতেন, কিন্তু সে তো দেয়নি, সে তো এইভাবে দিয়েছে। সে তো সরাসরি স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট করছে আর ক্রেডিট করছে, এটা তো বলছে এইখানেই যে কি এই যে রিভিউড দি রেকর্ড এন্ড ফাউন্ড সাম এরর, কিছু ভুল পাইছে, এটাই তো ভুল। ও আচ্ছা, ঠিক আছে স্যার। সে তো এই যে এইটাই তো সে ভুল করছে, সেটাই তো প্রথমেই বলছে যে এই যে কিছু ভুল পাওয়া গেছে, এই যে ফাউন্ড মানে পাওয়া গেছে দি ফলোইং এরর, এই নিম্নলিখিত ভুলগুলো পাওয়া গেছে। এটা তো একটা ভুল, সেই ভুলটাই আপনাকে বলেছে যে এটা তো ভুল করেছে সে, আপনি এখন এন্ট্রিটা দিয়ে কারেকশন করলেন। কিন্তু স্যার এখানে 1900 টাকায় টোটালি তো হতোই, খালি শুধু ওই মার্চ মাসের এইটা খালি ভাগ করে দেখাতে হবে, এই তো? হ্যাঁ, মার্চ মাসে যেটা পেয়েবল, জি, আপনার এপ্রিলের বেতন কত? 1200 টাকা। 1200 টাকা, 1200 টাকা স্যার। এপ্রিলের বেতন 1200, কিন্তু ও তো এন্ট্রি করছে 1900। জি স্যার, তাহলে আমরা তো বেতন তো সে 1200 বলি স্যার। স্যার কাইন্ডলি মানে অরিজিনাল জার্নালটা দেখাই দিলে মনে হয় ওনাদের সুবিধা হতো, নন প্রমাণ যারা ওনাদের জন্য। অ্যাকচুয়াল জার্নালটা দেখানোর পরে যদি কারেক্ট এন্ট্রিটা দেওয়া হয় তাহলে হয়তো ওনারা বুঝতে পারতো যে আসলে কেন এটা হইতেছে। তাহলে আপনারা প্রথম লেখেন এই যে স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সেস 1900 ডেবিট করেন, ও যেটা করছিল এই যে ডেবিট করছে স্যালারি এন্ড ওয়েজেস 1900 ডেবিট করছে, সেটা আগে করেন, খাতায় লেখেন। এটা 4টা ধাপে করলে হয় যে দুইবার ডেবিট হবে, দুইবার। তো আমি তো 4টা ধাপে করব না, আমাকে তো বলছে শুধু কারেকশন করার জন্য। ঠিক আছে স্যার, ওইটাই আমাকে তো বলেছে যে শুধু কারেকশন এন্ট্রি দাও। স্যার কারণ কি দুইবার করলে ভালো স্যার, করে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে স্যার। হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা তো এখন তো আমি এখানে জার্নালে দেখাতে পারবো না, সেটা তো আমি মুখে বলতেছি। হ্যাঁ, কারণ কি আমাকে শুধু আমি তো এখন শুধু কারেকশন করব, ভুলটা কি করছে সে তো এখানে বলা আছে, সে জার্নালটা কি করছে আমি তো বারবার সেটাই বলতেছি, সে এখানে বলেই তো দিয়েছে যে সে ডেবিট করছে স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সেস। আপনারা ডেবিট করেন খাতায়, স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সেস ডেবিট করেন 1900, এই ক্যাশকে ক্রেডিট করেন 1900। এটা করার পরে তারপরে এই এন্ট্রি দেন। এখন যেটা করলাম আমি, এটা করার পরে দেখেন আপনার মনের সকল কোশ্চেন উত্তর পেয়ে যাবেন।
কিন্তু খাতায় তো আপনার ওই প্রথম এন্ট্রিটা আপনার করার দরকার নাই, কারণ আপনার কাছে চেয়েছে শুধু কারেকশন এন্ট্রিটা। আমি তো শুধু এই কারেকশন এন্ট্রিটা করব, কারণ ওই এন্ট্রিটা তো অলরেডি সে ডান, অলরেডি করে ফেলছে। আমি যদি সংশোধন করতেছি, হ্যাঁ আবার যদি আমি করতে যাই তাহলে তো ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাবে স্যার। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, এখন শুধু কারেক্টিং জার্নালটা হবে, শুধু কারেকশনটা হবে আপনার। সে তো একটা জার্নাল দিয়েছে, আপনাকে তো আগেই সে বলেছে ভাই মাপ চাই, আমি কিছু ভুল করছি। এখন আপনি সে কি ভুল করছে সেইটা আপনি কারেকশন করে দিচ্ছেন তাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আইসিএমবি থেকে। জি স্যার, একটু শেষ করতে হয় যে। ও আচ্ছা আচ্ছা, 5টা মিনিট আবার হয়ে গেছে। 5টা মিনিট আর 5 মিনিট। The purchase on account মানে কি? বাকিতে পণ্য ক্রয়। হ্যাঁ, of a printer costing টাকা 310 was recorded as a debit to supplies অর্থ কি? মনিহারি and credit to accounts payable। তাহলে যারা নন কমার্স তারা আগে লিখে নেন এটা, যে সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 310 টাকা। যারা নন কমার্স তারা ওইটা লেখেন, ওইটা কিন্তু আমরা লিখবো না, কারণ ওটা তো সে করেছে অলরেডি। এইবার আমরা কি করব দেখেন, সে পারচেজ করেছে বাকিতে একটা প্রিন্টার, ওই যে আমার কম্পিউটার যে একটা প্রিন্টার সেটা কিনেছে, কিন্তু সে ভুলে সাপ্লাইজকে ডেবিট করেছে। তো অ্যাকচুয়ালি সাপ্লাইজের কাগজ কলম স্টেশনারি সে তো সেটা কেনে নাই, কাজেই সে এটা ডেবিট করেছে, এটাকে এখন ভুল সারতে হলে এটাকে ক্রেডিট করতে হবে, আর অ্যাকচুয়ালি হবে প্রিন্টার ডেবিট। এই জন্য আমরা দেখেন এখানে করেছি, এই যে প্রিন্টার মানে ইকুইপমেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করেছি অথবা প্রিন্টার অ্যাকাউন্টকে ডেবিট করব, আর এই যে সাপ্লাইজকে সে ডেবিট করছে সাপ্লাইজকে ক্রেডিট করলাম। এটার নারেশনটা কি তা হইতে পারে? টু রেকর্ড the purchase of printer, to record the purchase of a printer। এখানে আপনি প্রিন্টারও ডেবিট করতে পারেন অথবা ইকুইপমেন্টকেও ডেবিট করতে পারেন, একই কথা। যদি কারো কনফিউশন থাকে প্রিন্টারকে ডেবিট করবেন সরাসরি, আর সাপ্লাইজকে সে ডেবিট করছিল এটা আমি ক্রেডিট করে দিলাম। Last one, a cash payment of repair expenses on account on equipment for টাকা 96 was recorded as a debit to equipment 69 and credit to cash টাকা 69 and credit to cash এটা ডাবল হয়ে গেছে, সরি এই তাহলে কি বলছে, a cash payment of repairs expenses on equipment, একটা ইকুইপমেন্ট রিপেয়ার করেছে 96 টাকা দিয়ে, was recorded কিন্তু লিখছে সে as a debit to ইকুইপমেন্টকে ডেবিট করছে 69 টাকা and ক্রেডিট করছে ক্যাশ 69 টাকা। সে অনেক ধরনের ভুল করছে। এক নম্বর হচ্ছে যে 96 টাকা সে লেখছে 69, বা এটা হলো একটা রিপেয়ার এক্সপেন্স, রিপেয়ার অন ইকুইপমেন্ট, কিন্তু সে ইকুইপমেন্টকে ডেবিট করেছে। দেখেন প্রথমে হবে সে যেহেতু ইকুইপমেন্টকে ডেবিট করছে, ইকুইপমেন্টকে ক্রেডিট করলাম, প্রথম যে ভুলটা করছে সেটা সেরে ফেললাম। 69 সে লেখছিল 69 আবার ক্রেডিট করে ফেললাম, ওইটা নীল হয়ে গেল। এইবার রিপেয়ার এন্ড এক্সপেন্সেস অ্যাকচুয়ালি হবে 96, সেটাই লিখলাম যেটা সে লেখেনি, এবং সে ক্যাশকে করেছিল ক্রেডিট করেছিল 69, কিন্তু আসলে ক্যাশ আরো 27 টাকা ক্রেডিট হবে, 96 মাইনাস 69। মাইনাস 69 আরো ক্রেডিট হবে 27 টাকা। বুঝেছেন যারা নন কমার্স? এখানে লাস্ট এন্ট্রিতে বলেছে যে একটা ক্যাশ পেমেন্ট করেছে, একটা ইকুইপমেন্ট মেরামত করেছে, এইটা 96 টাকা দিয়ে মেরামত করছে। লেখার সময় সে লেখছে সে ডেবিট করছে ইকুইপমেন্টকে 69 টাকা দিয়ে ডেবিট করছে, আবার ক্যাশকে ক্রেডিট করছে 69 টাকা দিয়া।
তো কাজেই ক্যাশ ক্রেডিট হবে অ্যাকচুয়ালি 96 কিন্তু করেছি 69। তাহলে এই ডিফারেন্সটা আরো ক্রেডিট হবে, সেটা আমরা আরো ক্রেডিট করছি যে 27 টাকা ক্যাশ ক্রেডিট করেছি, গেল একটা। এরপরে আমি অ্যাকচুয়ালি রিপেয়ার এন্ড এক্সপেন্সেস করছি 96, সেটা সে লেখেই নেয়। তাহলে সেই রিপেয়ার এন্ড এক্সপেন্সেস, এই যে রিপেয়ার এন্ড এক্সপেন্সেস এক ধরনের খরচ, সেটা আমি 96 ডেবিট করলাম। এইবার সে ইকুইপমেন্টকে ডেবিট করেছিল 69, সেটাকে আমি ক্রেডিট করে দিলাম এই যে 69। এটা ন্যারেশনটা একটু চলে গেছে স্যার। এখন দেখেন যে এই 69 আর 27 যোগ করলে 96 হয়ে যায়। ডেবিট ক্রেডিট কিন্তু মিল থাকতে হবে। ন্যারেশনটা কি হবে স্যার? To record the expenses, to record the repair and maintenance expenses. স্যার বন্ধ করতে হবে স্যার? হ্যাঁ, ওকে করে দাও, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে পরের টিচার স্যার ওয়েট করতেছে তো স্যার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, বন্ধ করে দাও।